তারিখ থেকে 5ই জুলাই পর্যন্ত এই যে 10 দিনে যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো আমরা টপিক ওয়াইজ দেখব। মানে যত আর কি তোমার ইন্টারন্যাশনাল নিউজ, ন্যাশনাল নিউজ, স্টেট নিউজ, অ্যাওয়ার্ড, তারপরে কোনো মনে করো র্যাঙ্কিং বা এরকম ধরনের রিপোর্ট যদি এসে থাকে সেগুলো দেখব এই ভিডিওর মধ্যে। প্রথমে দেখবো হচ্ছে ওয়ান লাইনার। তো চলো শুরু করি। তাহলে শুরু করার আগে তোমাদের বলে রাখি যে এই যে ভিডিওটি তোমরা দেখছো এখানে কিন্তু যত ইম্পর্টেন্ট কারেন্ট সব রেখেছি আমি, আর খুব এক্সটেন্সিভলি কভার করেছি। তো এইটা দেখার পরে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন তোমাদের হবে না, ঠিক আছে? তো চলো ওয়ান লাইনারগুলো দেখে নিই ঝপঝপ করে। আগে অনলাইনের কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিং লিমিটেডের সিনিয়র হিসেবে নিযুক্ত করা হয়েছে অমিতাভ কান্তকে। অমিতাভ কান্ত হচ্ছে প্রাক্তন সিইও অফ নীতি আয়োগ এবং তিনি রিসেন্টলি G20 শেরপা পদ থেকে কিন্তু হচ্ছে তিনি শেরপা পদ থেকে পদত্যাগ করেছেন, তারপর এখানে নিযুক্ত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন বলছে 2029-এর ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হবে গুজরাটের আহমেদাবাদে। মহাকাশ ভ্রমণকারী রিসেন্টলি এক্সিয়াম 4 মিশন বলে একটি মিশন গেছিল, যেখানে হচ্ছে 4 জন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেছে। পাইলট হিসেবে বাছা হয়েছিল ভারতের শুভাংশু শুক্লাকে। তো তিনি হচ্ছেন মহাকাশচারী হিসেবে 634তম। 4 নম্বর বলছে 21তম এলিফ্যান্ট স্টিয়ারিং কমিটির সভা কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরাখণ্ডের দেরাদুনে। এবং উত্তরাখণ্ডের দেরাদুনেই অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালের ভারতীয় সংরক্ষণ সম্মেলন, ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স। 6 নম্বর প্রশ্ন ভারতের প্রথম, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হবে, ভারতের প্রথম, এটা আগে কোনোদিনও হয়নি, যে এআই পাওয়ার স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু হচ্ছে। এটা চালু হচ্ছে দ্বারকা এক্সপ্রেসওয়ে দিল্লির কাছে। মোটামুটি 19 কিলোমিটার মতন এটা হয়ে গেছে এই রাস্তাটা। ভারতের সবথেকে দামি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করছেন টাটা গ্রুপ। ন্যাশনাল টার্মারিক বোর্ড স্থাপিত হয়েছে নিজামবাদ, যেটা তেলেঙ্গানায় অবস্থিত। অমিত শাহ এটাকে ইনগরেট করেছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হবে। সম্প্রতি কোন দেশ থেকে স্থল সমুদ্র দুটো জায়গা থেকেই পাট সম্পূর্ণ আমদানি বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ? উত্তর দেখতে পাচ্ছ বাংলাদেশ। তার কারণ আছে, বাংলাদেশের যে অস্থায়ী একটা সরকার চলছে, একদম অরাজনৈতিক পরিবেশ চলছে। তো দিন দিন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্ক সেটা অবনতি হচ্ছে। তো ভারত এবং বাংলাদেশের যে আদান প্রদান বাণিজ্যের দিক থেকে বলো, আরও যে সমস্ত রিলেশনশিপ রয়েছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে খারাপ হচ্ছে। 10 নম্বর বলছে আধ্যাত্মিক সামাজিক নেতৃত্বের জন্য আমেরিকার নিউ ইয়র্ক সিটি মেয়র সিটিজেন এই অ্যাওয়ার্ডটা দেয়া হয়েছে ইস্কনের পণ্ডিত রাধানাথ স্বামীকে। 11 নম্বর বলছে রাশিয়ার মাউন্ট এলব্রুস, এটা হচ্ছে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শিখর, যেটা রাশিয়াতে পড়ে। এটা হচ্ছে আরোহণ করেছেন সর্বকনিষ্ঠ পর্বতারোহী, অবভিয়াসলি তিনি ভারতের, নাম হচ্ছে ত্যাগবীর সিং, মাত্র 6 বছর 9 মাস 4 দিন বয়সে। এবং অবভিয়াসলি তার বাবার সাথে, সুখবিন্দর সিং তার বাবা, তার সাথে তিনি এটা সম্পন্ন করেছেন। 2024 সালেই তিনি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো, সেটাকে তিনি কভার করেছিলেন। এবং এই কিলিমাঞ্জারো অবস্থিত পরীক্ষায় আসবে তানজানিয়াতে, বলবে আফ্রিকার তানজানিয়া, ঠিক আছে? এবং 2024 সালে 5 বছর বয়সে তিনি এভারেস্টের বেস ক্যাম্প অবধি পৌঁছেছিলেন। 12 নম্বর বলছে কোন শহরে ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার স্থাপিত হতে চলেছে? উত্তর হবে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ করবার জন্য জাপান একটি স্যাটেলাইট লঞ্চ করেছে। মনে রাখবে জাপান যে স্যাটেলাইটটা এখানে বলছে স্যাট মানে হচ্ছে স্যাটেলাইট, গো মানে জি ফর হচ্ছে গ্লোবাল, আর ও দিয়ে হচ্ছে অবজার্ভিং। গ্লোবাল অবজার্ভিং মানে হচ্ছে সারা পৃথিবীকে অবজার্ভ করবে এই স্যাটেলাইটটা। কোন ক্ষেত্রে? না গ্রিন হাউস অ্যান্ড ওয়াটার সাইকেলের ক্ষেত্রে তারা তথ্য সংগ্রহ করবে এবং হচ্ছে অবজার্ভ করবে যে কিভাবে গ্রিন হাউস বা বিশ্বের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জাপান এটা করেছে। কোন দেশ সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট লঞ্চ করেছে? ইংল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? চলো এইবার আমরা দেখব ইন্টারন্যাশনাল নিউজ। তো ইন্টারন্যাশনাল নিউজের মধ্যে কি কি আছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে সাইবার নিরাপত্তা জোরদার করবার জন্য গুগল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রথম যে সুরক্ষা প্রকৌশলটি চালু করেছে বা উদ্বোধন করেছে সেটা কোথায় করেছে? এটা হবে ভারতবর্ষের হায়দ্রাবাদে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে গুগল এটা প্রথম চালু করছে।
এটা হচ্ছে ভারতের জন্য প্রথম, কিন্তু বিশ্বে এটা 4th নম্বরে আসে। তার কারণ হচ্ছে এই ধরনের ডেটা সেন্টার জার্মানির মিউনিকে আছে, স্পেনের মালাগাতে আছে এবং আয়ারল্যান্ডের ডাবলিনে আছে। ভারত এটা 4th নম্বরে রয়েছে। সেই কারণে সেই দিন মুখ্যমন্ত্রী মানে তোমার রেবন্ত রেড্ডি, যিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। তারা কি কাজ করবে এর মাধ্যমে? এরা কাজ করবে হচ্ছে সুরক্ষিত করবে অনলাইনে যে জালিয়াতি হয় সেই ব্যবহারকারীদের, তাদেরকে সুরক্ষিত করবে এবং তাদের জানাবে বিভিন্ন ধরনের তথ্য, ইনফরমেশন জানাবে। 2 নম্বর বলছে কোন এশিয়ার দেশকে যৌথভাবে, কোন এশিয়ার দেশকে যৌথভাবে মানে হচ্ছে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক একত্রিত হয়ে 1.5 বিলিয়ন ডলারের লোন স্যাংশন করেছে? তোমাদের মনে হয় পাকিস্তান, কিন্তু পাকিস্তানের অপশন নাম্বার বি, পাকিস্তান নাম্বার তোমার হচ্ছে বাংলাদেশের অপশন নাম্বার বি হচ্ছে বাংলাদেশকে দেয়া হয়েছে এটা। ঠিক আছে, চলো তারপরে বিশ্বের 3য় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠল কিন্তু প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে ইউএসএ, সেকেন্ড নম্বরে রয়েছে হচ্ছে তোমার প্রথম স্থানে রয়েছে চায়না এবং সেকেন্ড নম্বরে হচ্ছে তোমার ইউএসএ। তাহলে চায়না, ইউএসএ, এন্ড থার্ড নম্বরে হচ্ছে ভারতবর্ষ। কি না, বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে। আর এই ডেটাটা যে প্রোভাইড করে বা রিপোর্টটা যে পেশ করে, এই রিপোর্টটা পেশ করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। স্থাপিত হয়েছে 1974 সালে, হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে। টোটাল মেম্বার হচ্ছে 31 জন এবং এর যে ডাইরেক্টর রয়েছে তার নাম হচ্ছে ফেইথ বিরল। ঠিক আছে, খেয়াল রাখবে। চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন বলছে বাজাজ তাদের কাস্টমারকে আরও বেশি সুবিধা প্রোভাইড করবার জন্য, তাদের যে ফিনান্সিয়াল প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বিক্রি করবার জন্য বা আরও বেশি কাস্টমার গ্যাদার করবার জন্য বা কাস্টমার কাছে পৌঁছানোর জন্য একটা অনলাইন সিস্টেম চালু করেছে। সেটার নাম হচ্ছে অপশান নাম্বার সি, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স। বলছে সম্প্রতি ভারতে অনুসন্ধানের জন্য কে একটি নতুন এআই মোড প্রকাশ করেছে? নতুন এআই মোড প্রকাশ করেছে গুগল। কি করবে না, 2.5 যে জেমিনির ভার্সন রয়েছে এখানে এই নতুন গুগল টুলটি অ্যাড থাকবে এবং এর মাধ্যমে আমরা আরও বেশি তথ্য খুব দ্রুত এবং প্রিসিয়াসলি আমরা এই ধরনের ডেটা কিন্তু আমরা এখানে পেতে পারি। ঠিক আছে, মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। চলো 6 নম্বর বলছে ইফকো, ভারতের একটি কোম্পানি ইফকো কোন দেশে তাদের প্রথম ন্যানো সার কারখানা স্থাপন করবে? উত্তর হবে অপশন নাম্বার সি, ব্রাজিলে। মনে রাখবে ব্রাজিলিয়ান কোম্পানি ন্যানোফার্টের হচ্ছে তোমার 30% এবং 70% হচ্ছে ইফকো। দুজনে মিলে একত্রিতভাবে হচ্ছে ব্রাজিলের কুরিতিবা নামক একটা জায়গা রয়েছে, সেখানে এই ন্যানো সার কোম্পানিটি স্থাপন করবে বা কারখানা স্থাপন করবে। ঠিক আছে, যার মধ্যে 70% হচ্ছে ভারতে ইফকোর শেয়ার রয়েছে। ব্রাজিলের কোন শহরে, আবার ব্রাজিলের কোন শহরে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গভর্নর বোর্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত হতে চলেছে? উত্তর হবে অপশন নাম্বার সি, রিও ডি জেনেরিওতে হবে। মনে রাখবে আমাদের যে ফিনান্স মিনিস্টার রয়েছে নির্মলা সীতারামন, তিনি এখন 3টি দেশ ভিজিট করতে গেছে। সবার প্রথমে তিনি ব্রাজিল পৌঁছবেন এবং ব্রাজিলে গিয়ে তিনি এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের যে অধিবেশন হবে সেখানে তিনি হচ্ছে ভাষণ দেবেন। তারপরে তিনি ইউরোপের স্পেনে চলে আসবেন, স্পেনের হচ্ছে সেভিলে যাবেন, সেভিলে গিয়ে জাতিসংঘের 4র্থ যে ফিন্যান্সিং ফর দ্য ডেভেলপমেন্ট FFD4 এখানে ভাষণ দেবেন এবং পর্তুগালের ক্যাপিটাল লিসবনে গিয়ে তিনি হচ্ছে সেখানকার প্রধান অর্থমন্ত্রী ফার্দিনান্দো মেদিনার সাথে তিনি বৈঠক করবেন এবং দুটি দেশের মধ্যে যে ফিনান্সিয়াল যে যোগাযোগ সেগুলো যাতে আরও বেশি উন্নত করা যায় তার দিকে নজর দেবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে একটু জেনে নিই। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আগের নাম ছিল হচ্ছে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা স্থাপিত হয়েছিল 2014-তে, কিন্তু ক্ষমতায় আসে হচ্ছে 2015 সাল থেকে। ঠিক আছে, যার হেডকোয়ার্টার রয়েছে চায়নার সাংহাইতে রয়েছে। এখন বর্তমান হচ্ছে এই যে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার সংখ্যা একদম প্রথম থেকে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা ছিল। এরা ছিল হচ্ছে একেবারে 2015 সাল থেকে একদম স্থাপনের সময়কাল থেকে। তারপরে 2021 সালে যুক্ত হয়েছে বাংলাদেশ, ইউনাইটেড আরব এমিরেটস, উরুগুয়ে এবং হচ্ছে ইজিপ্ট। 23 সালে হচ্ছে ইজিপ্ট যুক্ত হয়েছে, 23 সালে ইজিপ্ট যুক্ত হচ্ছে, আলজেরিয়া যুক্ত হয়েছে 24 এবং 25-এ কলম্বিয়া এবং উজবেকিস্তান। তো এতগুলো মেম্বার হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংকের সদস্য। ঠিক আছে, চলো
তারপরে পরবর্তী প্রশ্ন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর বলছে ঘানার রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের দেশের সর্বোচ্চ পুরস্কার দিয়েছে। সর্বোচ্চ পুরস্কারটার নাম কি? মনে রাখবে অপশন নাম্বার ডি, অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা। এই পুরস্কারটা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে, যেটা ঘানার সর্বোচ্চ পুরস্কার। ঘানা কোথায়? ঘানা একটা আফ্রিকান কান্ট্রি যারা হচ্ছে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে, আর এইখানে হচ্ছে ঘানা অবস্থিত। যদি আমরা আফ্রিকার পশ্চিম দিকে নজর দিই তাহলে দেখতে পারবে আটলান্টিক ওশিয়ানের কাছে এই যে দেশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘানা। ঘানা হচ্ছে আটলান্টিক ওশিয়ানের কাছে রয়েছে, তার মানে এদের হচ্ছে উপকূল রেখা রয়েছে। আর ঘানার ক্যাপিটাল হচ্ছে আকরা। ঘানার ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে আকরা, এবং হচ্ছে এদের কারেন্সি ইউজ করে হচ্ছে তারা শেরি। ঠিক আছে, এখানে কোনো প্রাইম মিনিস্টার নেই। ঘানার কিন্তু কোনো প্রাইম মিনিস্টার পদ নেই, এটা একটা প্রেসিডেন্সিয়াল স্টেট, এবং এর যে প্রেসিডেন্ট রয়েছে তোমার জন দ্রামানি মাহামা। 9 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9 বলছে সম্প্রতি ভারত কোন দেশের সাথে সাবমেরিন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? সাবমেরিন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে আফ্রিকার আর একটা দেশ, দক্ষিণ আফ্রিকার সাথে এই চুক্তিটা করেছে। আর এর জন্য হচ্ছে 2025-এর 23 থেকে 24 জুন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। এটা জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে চলেছে। আর ভারত এবং আফ্রিকার সাথে এই যে সামরিক যোগাযোগ বা সামরিক যে আমাদের চুক্তি, এটা চলে আসছে প্রায় 1996 সাল থেকে। ঠিক আছে, 1996 সাল থেকে। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ম্যাপ। দক্ষিণ আফ্রিকা কিন্তু একটা ব্রিক্স কান্ট্রি, এবং আমরাও একটা ব্রিক্স কান্ট্রি, তো সেই কারণে আমাদের সাথে ওদের কোঅপারেশনটা একটু বেশি, বেটার। তো ম্যাপ থেকে একটা জিনিস সবার আগে জানতে হবে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার 3টে রাজধানী। এক তো হচ্ছে প্রিটোরিয়া, যেখানে তাদের হচ্ছে প্রেসিডেন্সিয়াল হাউস রয়েছে প্রেসিডেন্টের। তারপর হচ্ছে ব্লুমফেন্টিন বিচার ব্যবস্থা রয়েছে, জায়গাটায় বিচার ব্যবস্থা, এবং হচ্ছে কেপটাউন। ওকে, তো 3টে ক্যাপিটাল রয়েছে। এবং সাউথ আফ্রিকা দেশের ভেতরেই দুটো আলাদা করে আরেকটা দেশ রয়েছে, যেমন হচ্ছে এটা হচ্ছে তোমার লেসোথো বলে একটা দেশ, এবং হচ্ছে এস্তোয়ানি। তো এস্তিয়ানি এবং হচ্ছে লেসোথো, এই দুটো দেশ কিন্তু দক্ষিণ আফ্রিকার মধ্যেই কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো 10 নম্বর কোয়েশ্চেন। কত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে বোঝাতে পারবো না, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। বলছে ন্যাটো সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর দেবে অপশন নাম্বার ডি, দ্য হেগ শহরে। নেদারল্যান্ডের রাজধানী, নেদারল্যান্ডের গুরুত্বপূর্ণ শহর হচ্ছে দ্য হেগ শহরে কিন্তু হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ও অবস্থিত, আন্তর্জাতিক বিচারালয়। আর দ্য হেগ নেদারল্যান্ডস 2025 সালের ন্যাটো সামিট তারা তাদের ইতিহাসে প্রথমবার হোস্ট করছে। এটা প্রথমবার হচ্ছে হেগ শহরে, 24 থেকে 25 জুন পর্যন্ত এটা হয়েছে। আর ন্যাটোর যে বর্তমান মহাসচিব রয়েছে তার নাম মনে রাখবে মার্ক রুটে। এখানে তারা আলোচনা করেছে 32টা দেশ মিলে, কি আলোচনা করেছে না, অরেঞ্জ শিল্ড নামক একটা বিশাল নিরাপত্তা অভিযান পরিচালনা করবে এরা। আর ন্যাটোর হচ্ছে 32 জন মেম্বার রয়েছে, যেটি স্থাপিত হয়েছিল 1949 সালে এপ্রিলের 4 তারিখে। ঠিক আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মানে আটলান্টিক মহাসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে তারা হচ্ছে এই গ্রুপটাকে তৈরি করে। কিন্তু একটা দেশ রয়েছে, নাম হচ্ছে টার্কি, যেটা হচ্ছে আটলান্টিক ওশানে পড়ে না, তার সত্ত্বেও হচ্ছে ন্যাটোর পার্ট, মনে রাখবে। আর রিসেন্টলি হচ্ছে যে 32তম দেশ, সেটার নাম হচ্ছে নিউয়েস্ট মেম্বার সুইডেন হচ্ছে 2024 সালে অ্যাড হয়েছে। ঠিক আছে, আর ইউক্রেন আর রাশিয়ার যে মধ্যে যে যুদ্ধ চলছে সেটা এই ন্যাটোকে নিয়েই ঝামেলা। তার কারণ ইউক্রেন ইচ্ছা প্রকাশ করেছিল যে ন্যাটোর পার্ট হবে, আর ন্যাটোর পার্ট হওয়া নিয়েই হচ্ছে রাশিয়ার সাথে বিবাদ। তার কারণ রাশিয়া কোনো সময় চায়নি যে ইউক্রেন ইউএস এর হাত ধরে ন্যাটোতে চলে যাক। যদি ন্যাটোতে চলে যেত তাহলে হচ্ছে রাশিয়ার যে তোমার থ্রেট সেটা বেড়ে যেত। তার কারণ হচ্ছে ইউএস এর যে আর্মি রয়েছে সেটা হচ্ছে একদম রাশিয়ার বর্ডার কাছে চলে আসতো ইউক্রেনে, সেই কারণে। চলো তারপরে বলছে 11 নম্বর কোশ্চেন, বলছে কাতারাগমা এসালা এই উৎসবটি কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হবে অপশন নাম্বার সি, শ্রীলঙ্কাতে। এই উৎসবটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমার 26 জুন থেকে 11 জুলাই পর্যন্ত হবে 2025-এ। এই কাতারাগমা বলে একটা জায়গা রয়েছে দক্ষিণ শ্রীলঙ্কার কাতারাগমা এই শহরে এটা অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, এখানে বিশাল একটা মহাপদসভা হবে, এবং হচ্ছে এটা 3টে ধর্মের জন্যই গুরুত্বপূর্ণ, যেমন হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, মুসলিমদের জন্য, এবং স্থানীয় বেদ্দা জনগোষ্ঠী নামক একটা জনগোষ্ঠী রয়েছে। এরা সবাই মিলে এই অনুষ্ঠানটা উদযাপন করে। দক্ষিণ শ্রীলঙ্কাতে কাতারাগমা বলে একটা জায়গা রয়েছে, প্রায় 500 কিলোমিটার বেশি পথ হাঁটে, যেই
পদসভাটা বলে, পথ হেঁটে তারা হচ্ছে দীর্ঘ যাত্রা করে, জাফনা টাফনা থেকে চলে আসে তারা, এবং হচ্ছে 2 মাস আগেই যাত্রা শুরু হয় এবং শেষ হয় কোথায় গিয়ে কাতারাগমায়, যেখানে অনুষ্ঠানটা হবে দক্ষিণ শ্রীলঙ্কাতে। আমি এক্ষুনি দেখাচ্ছি, একটু পরে এই ম্যাপের মধ্যে দেখাবো। দেখো ম্যাপটা খুব ভালো করে যদি দেখো তাহলে দেখতে পারবে এটা হচ্ছে শ্রীলঙ্কা, যার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরাকট্টে, কিন্তু প্রাচীন রাজধানী ছিল হচ্ছে তোমার কলম্বো। প্রাচীন রাজধানী ছিল কলম্বো, এখানে অবস্থিত, আর কোট্টে এখানে অবস্থিত। দুটোই হচ্ছে বর্তমানে শ্রীলঙ্কার ক্যাপিটাল। শ্রীলঙ্কার ভারতবর্ষ বিচ্ছিন্ন হচ্ছে গালফ অফ মান্নার এবং হচ্ছে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হচ্ছে, ঠিক আছে। এবং শ্রীলঙ্কার এই যে পোর্শনটা, এটাকে জাফনা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে জাফনা কোথায় অবস্থিত, শ্রীলঙ্কার নর্থ শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার একদম দক্ষিণে চলে আসো, হাম্বানটোটা বলে একটা জায়গা রয়েছে, যে হাম্বানটোটা দেখতে পাচ্ছ, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বলে জিজ্ঞেস করবে হাম্বানটোটা কোথায় অবস্থিত, কেন গুরুত্বপূর্ণ। হাম্বানটোটাতে চায়না লিজে নিয়েছিল, বা চায়না এই জায়গাটাকে বিমানবন্দর তৈরি করবার জন্য নিয়েছিল। তো চায়না এবং হাম্বানটোটা শ্রীলঙ্কা খুব গুরুত্বপূর্ণ। এটা ট্রিঙ্কোমালি আমাদের জন্য ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ট্রিঙ্কোমালিতে ভারতবর্ষের অয়েল রিজার্ভ রয়েছে, যেটা হচ্ছে পূর্ব দিকে পড়ে, শ্রীলঙ্কার পূর্ব দিকে পড়ে হচ্ছে বে অফ বেঙ্গলে। তোমার মনে রাখবে ট্রিঙ্কোমালে ভারতের হচ্ছে অয়েল রিজার্ভ রয়েছে, ঠিক আছে। চলো তারপরে কোয়েশ্চেন নাম্বার 12 বলছে ভারতের প্রথম কাঠের গুরুদ্বারা স্থাপিত হতে চলেছে, যেটা গুরু নানকের নিবাস হিসেবে পরিচিত। এটা পাঞ্জাবের কোন জায়গায় হবে? অপশান নাম্বার এ, ফাজিলকা নামক একটা জায়গা হবে, যেখানে সম্পূর্ণ কাঠ দ্বারা তৈরি। আর এই কাঠটা হচ্ছে ফিনল্যান্ড থেকে আনা হয়েছে। কি কাঠ? না দেবদারু কাঠ দিয়ে তৈরি হবে, ফিনল্যান্ড থেকে আনা হয়েছে। আর এর যে উদ্যোক্তার ভূপেন্দর সিং সিধু, তিনি এই কাজটা সম্পূর্ণ করাচ্ছেন। কাকে দিয়ে? না লুধিয়ানার একজন দক্ষ কাঠমিস্ত্রি রয়েছে, তার নাম হচ্ছে ইকবাল সিং, তার নাম, তিনি হচ্ছেন এটা তৈরি করবে। এটা হচ্ছে 40 ফুটের আর কি, তোমার হচ্ছে একটা তোমার প্রবেশদ্বার থাকবে, এখানে মনে রাখবে, ঠিক আছে। চলো তারপরে নেক্সট আমরা এবার যাব হচ্ছে ন্যাশনাল নিউজে। তো ন্যাশনাল নিউজে কি কি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেগুলো দেখি। টপিক নাম্বার 1 প্রথমে যেটা রয়েছে, বলছে 13 নম্বর কোয়েশ্চেন, কোন আফ্রিকান দেশে ভারতের প্রথম 150টি ডিজেল লোকোমোটিভ রপ্তানি করছে? নিম্নলিখিত এই যে অপশান নাম্বার সিতে রয়েছে গিনিতে হচ্ছে ভারতবর্ষ 150টা ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন রপ্তানি করবে। এটা তৈরি হচ্ছে বিহারের একটি জায়গাতে, বিহারের সারান জেলাতে অবস্থিত। মারহোরা নামক যেই কারখানা রয়েছে, এইখানে এই 150টা লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন তৈরি হচ্ছে। এখান থেকে এই যে তোমার ওই একটু আগে তোমাদের দেখালাম ঘানা এই পোর্শনটাতে অবস্থিত, ঘানা এই জায়গাটাতে অবস্থিত। ঘানার পাশে হচ্ছে আইভরি কোস্ট, তারপরে লিবেরিয়ার পাশে হচ্ছে সিয়েরা লিওন পাশে হচ্ছে তোমার গিনি অবস্থিত। এইখানে একেবারে তোমার ওয়েস্ট আফ্রিকাতে অবস্থিত, সেখানে 150টা লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন আমরা রপ্তানি করছি, ঠিক আছে। তো ভারতের রপ্তানি এবং বাণিজ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আফ্রিকার যে মার্কেট সেটাও কিন্তু ভারতের জন্য ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি তপবন এবং হচ্ছে রাষ্ট্রপতি নিকেতন, এই দুটো জায়গা সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উদ্বোধন করেছেন, যেটি ভারতের কোন শহরে অবস্থিত? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি দুটো জায়গা উদ্বোধন করেছেন, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। অপশন নাম্বার ডি কারেক্ট আনসার হবে। দ্রৌপদী মুর্মুর 67তম জন্মদিন উপলক্ষে তিনি 20 জুন 2025 সালে উত্তরাখণ্ডের দেহরাদুনে দুটো স্থান উদ্বোধন করেছেন। আলাদা করে বানায়নি, এগুলো ব্রিটিশ আমল থেকেই ছিল। এই যে জায়গাগুলো, এটা হচ্ছে হিমালয়ের পার্বত্য এলাকাতে প্রকৃতির মাঝখানে দুটো জায়গা, যেখানে হচ্ছে ব্রিটিশ আমলে ভাইসরয়ের যে দেহরক্ষীরা ছিল তারা এইখানে অবসর নিতেন, বা তাদের জন্য এই জায়গাগুলো বানানো ছিল। তো সেই জায়গাটা থেকে নতুন করে ইনঅগারেট করলেন, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু নিজের জন্মদিনে। 2025 সালের জুন মাসে চালু হয়েছে ঘড়িয়াল সংরক্ষণ কর্মসূচি। এই ঘড়িয়াল কর্মসূচিতে তো কুমিরের বাসভবন হিসেবে সবথেকে উল্লেখযোগ্য নদী হিসেবে বেছে নেওয়া হয়েছে কোন নদীকে? তো উত্তর মনে রাখবে, উত্তরপ্রদেশের গেরুয়া রিভারে তোমাদের মানে এইবার থেকে সংরক্ষণ করা হবে ঘড়িয়াল বা কুমির সংরক্ষণের জন্য একদম আদর্শ জায়গা। মানে কুমির সাধারণত যেই জলে থাকতে পছন্দ করে, তো সেই জন্য হচ্ছে তোমার গেরুয়া নদীটা একেবারে পারফেক্ট বলে মনে হয়েছে, ঠিক আছে। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশের কাতারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কাতারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য রিসেন্টলি কিছুদিন আগেও নিউজে ছিল, তার কারণ আমি তোমাদের পড়িয়েছিলাম ভারতবর্ষের প্রথম সম্পূর্ণ ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করবার জন্য ফার্স্ট
ফার্স্ট ভিস্টাডোম রেলওয়ে কোচ বা রেলওয়ে চালু হয়েছে এই কাতারনিয়াঘাট অভয়ারণ্যের মধ্যে দিয়েই। ঠিক আছে, আমি তোমাদের পড়েছিলাম উত্তরপ্রদেশে সেটা চালু হয়েছিল। ঠিক আছে, চলো এক নজরে কিছু আমরা বন্যপ্রাণী সংরক্ষণ আইন দেখে নেব। যেমন মনে করো প্রজেক্ট টাইগার, এটা ভারতবর্ষে প্রথম এসেছিল 1973 সালে এসেছিল, যার মাধ্যমে এই টাইগার প্রজেক্টের মাধ্যমে ভারতবর্ষের প্রথম টাইগার রিজার্ভ তৈরি হয়েছিল, জিম করবেট টাইগার রিজার্ভ উত্তরাখণ্ডে অবস্থিত, যেখানে টাইগারের সংখ্যা বর্তমানে সব থেকে বেশি রয়েছে। যদি বলে কোন ন্যাশনাল পার্কে, তাহলে হচ্ছে তোমার জিম করবেট ন্যাশনাল পার্ক বা জিম করবেট টাইগার রিজার্ভ। সুন্দরবনও কিন্তু এই আইনের অধীনেই কিন্তু টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছিল। আর যদি বলে কোন রাজ্যে বাঘের সংখ্যা সব থেকে বেশি, তাহলে হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যপ্রদেশের হচ্ছে বাঘের সংখ্যা সব থেকে বেশি। আর ব্যাঘ্র অভয়ারণ্য সব থেকে বেশি রয়েছে মধ্যপ্রদেশে, বাঘের সংখ্যা মধ্যপ্রদেশে বেশি। কিন্তু যদি ন্যাশনাল পার্ক বলে, ভালো করে মনে রাখবে জিম করবেটে বাঘের সংখ্যা সব থেকে বেশি, ন্যাশনাল পার্ক ইন্ডিভিজুয়ালি যদি বলে। ঠিক আছে, আর সব থেকে বৃহত্তম হচ্ছে তোমার টাইগার রিজার্ভ রয়েছে হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলাম বলে একটি জায়গাতে। দেন ক্রোকোডাইল, প্রজেক্ট ক্রোকোডাইল 1975 সাল থেকে চলছে, 1975 থেকে। এলিফেন্ট চলছে হচ্ছে 1992 সাল থেকে। একশৃঙ্গ গন্ডার মানে রাইনো প্রজেক্ট 2005-এ আসে। রাইনোর সংখ্যা সব থেকে বেশি কাজিরাঙ্গাতে, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ জলদাপাড়াতে রাইনোর সংখ্যা 2005 সালে এসছে এই প্রজেক্টটা। প্রজেক্ট স্নো লেপার্ড এসছে 2009 থেকে। রিসেন্টলি আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম প্রজেক্ট স্নো লেপার্ডের একটা রিপোর্ট পেশ করা হয়েছিল, যেখানে সব থেকে বেশি স্নো লেপার্ড পাওয়া যায় হচ্ছে লাদাখে। লাদাখে হচ্ছে স্নো লেপার্ডের সংখ্যা সব থেকে বেশি। প্রজেক্ট চিতা এসছে 2022-এ, একদম রিসেন্টলি এসেছে আফ্রিকা থেকে। সাউথ আফ্রিকা এবং বোস্টোনিয়া এই দুটো জায়গা থেকে আমরা চিতা আনিয়েছি, এবং হচ্ছে ভারতবর্ষের প্রথম চিতা করিডোর তৈরি হবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্যে। খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা চলো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর কোয়েশ্চেন কি জিজ্ঞেস করছে, বলছে কোথায় ন্যাশনাল কনফারেন্স অফ এস্টিমেট কমিটি স্থাপিত হয়েছে বা উদ্বোধন হয়েছে। এস্টিমেট কমিটির লোকসভা স্পিকার ওম বিড়লা এটাকে উদ্বোধন করেছে। এটা হয়েছে হচ্ছে মুম্বাইতে, অপশন নাম্বার সি, মুম্বাই, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে স্থাপিত হয়েছে। এস্টিমেট কমিটির যে চেয়ারম্যান রয়েছে বর্তমানে, তার নাম হচ্ছে সঞ্জয় জয়সওয়াল। আর এই যে এস্টিমেট কমিটির যে সভাটা, এটা হয়েছে হচ্ছে এস্টিমেট কমিটির 75 বছর পূর্ণ হয়েছে সেই খুশিতে। ঠিক আছে, 75 বছরের খুশিতে মনে রাখবে মুম্বাইয়ের মহারাষ্ট্রে এটাকে উদ্বোধন করা হয়েছে। আর এই দিন হচ্ছে 23 থেকে 24 জুন এটা হয়েছে। আর সেই সময় হচ্ছে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিসও সেই জায়গায় উপস্থিত ছিলেন। ঠিক আছে, আচ্ছা আর কি মনে রাখবো, মনে রাখবে এই যে এস্টিমেট কমিটি, এটা হচ্ছে তোমার 30 জন মেম্বার। আর এই 30 জন মেম্বার সম্পূর্ণটাই লোকসভা থেকে থাকে, লোকসভা থেকে থাকে। ঠিক আছে, চলো তারপরে বলছে কোন তীর্থযাত্রীদের জন্য পূর্ব উপকূলীয় রেলওয়ে ইস্ট কোস্ট রেলওয়ে একটি হচ্ছে অ্যাপ চালু করেছে, যেটাকে বলা হয় ইসিওআর যাত্রা। ইসিওআর যাত্রা, এই যে ইসিওআর যাত্রা, এই অ্যাপটা চালু করেছে কোন জায়গায় ভিজিটারদের জন্য বা তীর্থকারীদের জন্য? উত্তর কি হবে? অপশান নাম্বার ডি হবে, পুরীতে। কারণ হচ্ছে কিছুদিন আগে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা গেল, সেখানে তো ভারতবর্ষ জুড়ে প্রচুর তীর্থযাত্রীরা এখানে ভ্রমণ করতে আসেন, তো তাদের সুবিধার জন্য একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে। অ্যাপটার নাম দেওয়া হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে যাত্রা, মানে ইস্ট কোস্ট রেলওয়ে যাত্রা বা আর যাত্রা। আর এর মাধ্যমে হচ্ছে তারা এই অ্যাপ ব্যবহার করে, মোবাইলের মাধ্যমে অ্যাপটা ডাউনলোড করে ব্যবহার করে রেল কখন আসবে, ট্রেনের টাইম, টিকিট কাটা, এই সমস্ত কিছু, পিএনআর স্ট্যাটাস, সমস্ত কিছু তারা এই অ্যাপের মাধ্যমেই পাবে, শুধুমাত্র পুরীর যাত্রীদের যাতে সুবিধে হয়। ঠিক আছে, রেলওয়ে এটা চালু করেছে। এরপরে যেটা আছে ওই একই রকম, ওইটা ছিল শুধুমাত্র ইস্টার্ন কোস্টের জন্য, আর এটা পুরো অল ওভার ভারতবর্ষের রেলওয়ে সিস্টেম এটা চালু করেছে অশ্বিনী বৈষ্ণব, রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চালু করেছে। রেলওয়ে যাত্রীদের পরিষেবার জন্য নতুন একটা অ্যাপ এনেছে। এই অ্যাপটার কি নাম দিয়েছে? এই অ্যাপটার নাম দিয়ে হচ্ছে রেলে কানেক্ট আইআরসিটিসি নাও। অপশন নাম্বার বি হবে রেল ওয়ান। কেন রেল ওয়ান নাম দিয়েছে? তার কারণ হচ্ছে একটা অ্যাপের এক একটা কাজ হয়, তো তিনি প্রত্যেকটা অ্যাপের কাজ একটা অ্যাপের মধ্যেই হবে। কি না, পিএনএস স্ট্যাটাস চেক করা, টিকিট কাটা, রেলের টাইম টেবিল দেখা, প্রত্যেকটা জিনিস, এমনকি অসংরক্ষিত সিটের টিকিট কাটাও কিন্তু এই তোমার রেল ওয়ান এই অ্যাপের মাধ্যমেই চলছে। এটা সারা ভারতবর্ষ জুড়ে ইউজ করা যেতে পারে, এবং হচ্ছে যে টিকিট কাটা, রেলের অনুসন্ধান, পিএনআর স্ট্যাটাস এবং হচ্ছে রেল মদত, প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে এই অ্যাপের মাধ্যমে করতে পারবো। খুব হেল্পফুল জিনিস, তোমরাও কিন্তু করতে পারো এই বিষয়টা।
তারপর বলছে অফিসিয়াল ডেটা সহজে অ্যাক্সেসের জন্য সরকার কর্তৃক একটা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাটাস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাটাস অপশন নাম্বার বিতে রয়েছে, ঠিক আছে। এর মাধ্যমে কি হবে না, যারা মনে করো শেয়ার মার্কেট বা ইত্যাদি মানে ট্রেডিং করে থাকে বা অনলাইনে তারা হচ্ছে ইনভেস্ট করে থাকে, তাদের সুবিধার জন্য এই অ্যাপের মাধ্যমে তারা জিডিপি জানতে পারবে, ভারতবর্ষের কত রয়েছে, মুদ্রাস্ফীতি সম্পর্কে জানতে পারবে, কর্মসংস্থানের ইত্যাদি সমস্ত কিছু ডেটা এর মধ্যেই রয়েছে, আমরা জানতে পারবো। নাম দেয়া হয়েছে তোমার গোই স্ট্যাটস, মানে হচ্ছে তোমার জি ফর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেটস, ঠিক আছে, মানে স্টেটাস। আর এটা শুরু করেছে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। নেক্সট কোয়েশ্চেন, সেন্ট্রাল জোনাল কাউন্সিলের 25তম সভা কোন শহরে অনুষ্ঠিত হবে? সেন্ট্রাল জোনাল কাউন্সিলের 25তম সভা অনুষ্ঠিত হতে চলেছে অপশন নাম্বার সিতে, বারাণসীতে, ঠিক আছে। অপশন নাম্বার সি, বারাণসীতে স্থাপিত হয়। আমাদের হোম মিনিস্টার যে অমিত শাহ, তিনি এটাকে উদ্বোধন করবেন, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে এখানে হচ্ছে এই যে পুরো সভাটা বা কাউন্সিলটা, এর 4টে মেম্বার রয়েছে, 4টে মেম্বার স্টেট। 4টে মেম্বার স্টেটের মধ্যে ইউপি, এমপি মানে হচ্ছে দেখো উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে মধ্যপ্রদেশ মানে এমপি, এবং হচ্ছে ছত্তিশগড়, এবং প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই অধিবেশনে অনুষ্ঠিত ছিলেন, মানে উপস্থিত ছিলেন। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই এবং মোহন যাদব মধ্যপ্রদেশের, এই 4টে রাজ্য একত্রিতভাবে এই কনফারেন্সটাকে আয়োজন করেছে বারাণসী শহরে, তাদের মধ্যে সম্পর্ক আরও বেশি বেটার করবার জন্য, ঠিক আছে। আর এটা অনুষ্ঠিত হয়েছিল প্রথমবারের জন্য লখনৌতে, 1957 সাল থেকে, ঠিক আছে, তারপর থেকে হয়ে আসছে। সংশোধিত ঝরিয়া মাস্টার প্ল্যানের জন্য কত টাকা অনুমোদন দেওয়া হয়েছে? ঝরিয়া হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম কয়লা ক্ষেত্র, এবং এখানে যেই সেই প্রবলেমগুলো হয়ে থাকে, ল্যান্ডস্লাইড হয়ে যাওয়া বা ভেতরে যে বিস্ফোরণ হয়ে যাওয়া বা বন্যা হয়ে যাওয়া, সেখান থেকে শ্রমিকদের যারা হচ্ছে মনে করো নিহত হয়, তাদের পরিবারকে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা, এগুলো প্রত্যেকটা কাজের জন্য এখানে মোট যেটা টাকাটা অ্যালট করা হয়েছে, অপশন নাম্বার বি, 5,940 কোটি টাকা অ্যালট করা হয়েছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আচ্ছা চলো, 22 নম্বর বলছে কোন ভারতীয় শহর জানুয়ারি 2026-এর মধ্যে দেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি চালু করতে শুরু করেছে? অন্ধ্রপ্রদেশের অমরাবতী। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কি হবে, কোয়ান্টাম ভ্যালি টেক পার্ক শুরু করবে, এটা দেশের প্রথম হবে। 23 নম্বর, কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সিইএ বিদ্যুৎ গবেষণার জন্য একটি মৌ স্বাক্ষর করেছে কোন আইআইটির সাথে? আইআইটি রুরকির সাথে, উত্তরাখণ্ডে অবস্থিত আইআইটি রুরকির সাথে তারা হচ্ছে একটা মৌ স্বাক্ষর করেছে। এর মাধ্যমে তারা কি করবে, যে বিদ্যুৎ সংক্রান্ত যে সুবিধা, সেটা জলবিদ্যুৎ উৎপাদন হোক, তাপবিদ্যুৎ হোক, আরও যে সমস্ত বিদ্যুৎ সংক্রান্ত যে উৎপাদন বা অন্যান্য যে অনলাইন ছোট ছোট কোর্স হয়, আইআইটি যে টেকনিক্যাল হেল্প, এক কথায় আইআইটির টেকনিক্যাল হেল্পের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যাতে আরও বেশি সুবিধাজনক হয়, সেই জন্য তারা আইআইটি রুরকির সাথে একটি মৌ স্বাক্ষর করেছে, ঠিক আছে। চলো, এবার আমরা নেক্সট টপিক দেখব হচ্ছে স্টেট নিউজ। তো স্টেট নিউজের মধ্যে কি কি কভার করবি দেখি। কোশ্চেন নাম্বার 1 বলছে আন্তর্জাতিক আলু কেন্দ্র স্থাপিত হয়েছে কোথায়? যেটা হচ্ছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক কেন্দ্র সম্পন্ন স্থাপিত হচ্ছে, ঠিক আছে। উত্তর হবে অপশন নাম্বার বি। তো আন্তর্জাতিক আলু কেন্দ্র স্থাপিত হচ্ছে অপশন নাম্বার বি, আগ্রাতে। আদানি গ্রুপ সম্প্রতি ভারতের প্রথম অফ গ্রিড গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় স্থাপন করবে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, আর আদানি গ্রুপ ইনভেস্ট করছে, তাহলে গুজরাটের বাইরে আর কোথায় যাবে? অপশন নাম্বার বি। আগে প্রধান চয়েস তাদের হচ্ছে গুজরাট, তারপরে অন্য কোথাও, বেঁচে থাকলে তো অন্য কেউ খাবে, আগে গুজরাট খাবে। আচ্ছা, তো আদানি গ্রুপ সম্প্রতি গুজরাটের কচ্ছতে ভারতের প্রথম অফ গ্রিড গ্রিন হাইড্রোজেন এটা তৈরি করবে, আর এর যে ক্ষমতা থাকবে 5 মেগাওয়াট সুবিধা সম্পন্ন হবে এই হাইড্রোজেন গ্রিন প্ল্যান্টটির, বিদ্যুৎ উৎপাদন করবে এখান থেকে। ভারতবর্ষের স্থান কিন্তু বিদ্যুৎ উৎপাদনের 3 নম্বরে রয়েছে বর্তমানে, ঠিক আছে, আজকের ক্লাসেই পড়িয়েছি। সম্প্রতি মাঝি বসুন্ধরা অভিযান 6.0 এইটা চালু করেছে কোন রাজ্য? তো মাঝি বসুন্ধরা মানেই বোঝা যাচ্ছে যে পরিবেশ সংক্রান্ত বা পৃথিবীকে খুবই আর কি তোমার পরিবেশের দিক থেকে সংরক্ষিত করা, এটা শুরু করেছে অপশন নাম্বার এ, মহারাষ্ট্র।
মহারাষ্ট্র সরকার মাঝি বসুন্ধরা অভিযান 6.0 এটা চালু করেছে। সময়কাল হচ্ছে 1 এপ্রিল 2025 থেকে একদম 31 পর্যন্ত, পরের বছর 2026 পর্যন্ত এটা চলবে এবং 28,000টিরও বেশি স্থানীয় স্ব-সরকার সংস্থা স্থাপন করবে। ফোকাস করবে কিসের উপরে? পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, যেগুলো নিয়ে হচ্ছে তোমার এই 5টা জিনিস নিয়ে হচ্ছে পৃথিবী তৈরি হচ্ছে পঞ্চমহাভূতে। এক কথায় পরিবেশকে সংরক্ষণ করবার জন্য বা বাঁচানোর জন্যই এইটা শুরু করেছে মহারাষ্ট্র সরকার। ঠিক আছে, তারপরে বলছে পাহাড়ি এলাকায় পাবলিক ইভেন্টে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, বিবাহ বলো, জন্মদিন, অন্নপ্রাশন, এই ক্ষেত্রে পাহাড়ি এলাকাতে যদি হয়, ডেস্টিনেশন ইভেন্ট হয়, তো সেখানে কোনো প্লাস্টিকের ইউজ করা যাবে না বলে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে কেরালার হাইকোর্ট। অপশন নাম্বার সি, কেরালার হাইকোর্ট। খুব ভালো জিনিস এটা করেছে কিন্তু, ঠিক আছে, প্লাস্টিক একেবারে ব্যান। তারপরে 28 নম্বর, ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আবাসন সংরক্ষণ 15% বৃদ্ধি করে দিয়েছে কোন রাজ্য? মানে ধর্মীয় দিক থেকে যারা হচ্ছে সংখ্যালঘু তারা যাতে সরকারি আবাস যোজনাতে 15% সংরক্ষণ পায়, তা 15% তাদের জন্যই দেওয়া হবে। এটা করেছে হচ্ছে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ কর্ণাটক করেছে। ঠিক আছে, তোমাদের যেটা মনে হচ্ছিল সেটা না, অপশান নাম্বার এ। 29 বলছে কি উত্তরপ্রদেশে 417 কোটি টাকা ব্যয় ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি করতে চলেছে। এটা কোথায় হবে? এটা কোথায় হবে? অপশন নাম্বার, যে অপশন নাম্বার সিতে রয়েছে গৌতম বুদ্ধনগর ইউপিতে। গৌতম বুদ্ধনগর ইউপিতে ভীষণ ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট এটা। এই ইনভেস্টার মধ্যে দিয়ে উত্তরপ্রদেশের অনেক আর কি তোমার কর্মসংস্থান হবে এবং জিডিপি গ্রোথ রেট বাড়বে। ইনভেস্টমেন্ট আসছে এই সমস্ত জায়গাতে। ওকে, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, যত ইন্ডাস্ট্রি তৈরি হবে তত বেশি ভারতের ভালো হবে। সেটা তোমার হচ্ছে ইকোনমিক্যাল দিক থেকেও হোক বা হচ্ছে বেকারত্ব দূর করার দিক থেকেই হোক না কেন। ঠিক আছে, এখানে ডিটেলস রয়েছে, যা যা আমি বলেছি সব এখানে রয়েছে। ওকে, চলো। বলছে 2029 বিশ্ব পুলিশ ও অগ্নি নির্বাপক গেমস ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? এটা অলরেডি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি অনলাইনারে। এটা হবে হচ্ছে তোমার গুজরাটের আহমেদাবাদে। ঠিক আছে, গুজরাটের কোথায় হবে? আহমেদাবাদে, এবং রাজধানী হচ্ছে গান্ধীনগর। দুটো পাশাপাশি শহর, এইখানে অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা, কোন রাজ্য ভারতের নতুন নতুন পারমাণবিক শক্তি, স্টার মারো কোয়েশ্চেনটাতে আগে, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে কোন রাজ্য পারমাণবিক শক্তি বিদ্যুৎ কেন্দ্র পেতে চলেছে? সবার প্রথমে এটাতে নেই এই জায়গাতে। মহারাষ্ট্রে তারাপুর আছে, তার মানে এটা হবে না। তামিলনাড়ুতে দুটো পারমাণবিক কেন্দ্র আছে, হবে না। গুজরাটেও রয়েছে, তো উত্তর অবভিয়াসলি অপশন নাম্বার সিতে বিহার আসবে। তার কারণ বিহার খুব নিউজে থাকবে, কারণ হচ্ছে বিহার হচ্ছে বিধানসভার ভোট আসছে। তো বিহারে যেহেতু বিধানসভার ভোট রয়েছে এই বছরই, সেই কারণে বিহারের নতুন ইনভেস্টমেন্ট আসবে, নতুন স্কিম আসবে, আরও আছে, পড়াচ্ছে এই ক্লাসের মধ্যে। চলো দেখি, বিহারে হবে এটা। ঠিক আছে, প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে সবে। ঠিক আছে, কোথায় স্থাপিত হবে, কি স্থাপিত হবে, পরে আরও ভালো সুন্দর করে আমরা জানতে পারবো এগুলো। বর্তমানে ভারতবর্ষে মোট হচ্ছে 7টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। প্রথমটা হচ্ছে তারাপুর, মহারাষ্ট্রে স্থাপিত হয়েছিল, মনে আসবে? ওই একই বছর যেই বছর ইসরো স্থাপিত হয়েছিল 1969-এ। ঠিক আছে, তারাপুর স্থাপিত হয়েছিল প্রথম বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক। কেরালার আরালাম বন্যপ্রাণীকে নতুন নামকরণ করা হয়েছে, সেটা কি নাম দিয়েছে? বলছে যে আরালাম এই নাম থাকবে, কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে প্রজাপতি অভয়ারণ্য। তার কারণ এখানে প্রায় হচ্ছে তোমার 80% যে মোট ইয়ে রয়েছে প্রজাপতি রয়েছে তোমার হচ্ছে কেরালাতে, তার 80%ই এইখানে পাওয়া যাচ্ছে। আর এর যে সাইজ হচ্ছে 55 বর্গ কিলোমিটার, তোমার পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পড়ে। 25 বছর থেকে কাজ করেছে তারা, 25 বছর থেকে বন্যকর্মীরা কাজ করেছে, তারপরে এটা করা হয়েছে। আর এটা স্থাপিত হয়েছে কেরালার কান্নুর বলে একটা জায়গা রয়েছে সেই অঞ্চলে। ইম্পর্টেন্ট, প্রজাপতি পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট, তেলেঙ্গানার নিজামাবাদের জাতীয় হলুদ বোর্ডের উদ্বোধন করলেন হচ্ছে অমিত শাহ, পড়িয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর নাম পরিবর্তন করা হয়েছে। তো চাইল্ড ডেভেলপমেন্টের নাম পরিবর্তন করা হয়েছে, সেটা কোথায় হবে? সেটা সে নামটা চেঞ্জ করে রাখা হয়েছে, অপশন নাম্বার বিতে রাখা হয়েছে সাবিত্রী ফুলে জাতীয় নারী ও শিশু উন্নয়ন ইনস্টিটিউট। ঠিক আছে, তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সাবিত্রীবাই ফুলে জাতীয় নারী ও শিশু উন্নয়ন ইনস্টিটিউট। ঠিক আছে, আর এটা হবে হচ্ছে তোমার কোথায়? ঝাড়খণ্ডের রাঁচিতে স্থাপিত হচ্ছে। কিসের জন্য? যে না হচ্ছে শিশুর এবং হচ্ছে নারীদের জন্য যে সমস্ত যে পোষণ, তারপর হচ্ছে অঙ্গনওয়াড়ি, এই যে মিশনগুলো যে আসছে সেন্ট্রালের, এই মিশনসগুলো যাতে আরও বেশি ভালো করে কাজ হয়, স্বচ্ছতার সাথে কাজ হয়, মানুষ যাতে সরকারি পরিষেবা পায়, সেই কারণে এটা করা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস কোন শহরে কৃষকদের জন্য একটা ডেডিকেটেড হেজিং ডেস্ক উদ্বোধন করেছেন? ডেডিকেটেড হেজিং ডেস্ক উদ্বোধন করেছেন হচ্ছে মহারাষ্ট্রের পুনাতে। অপশন নাম্বার ডি, পুনাতে স্থাপিত হয়েছে এই হেজিং ডেস্ক। আর হেজিং ডেস্কের মাধ্যমে তুলা, হলুদ এবং ভুট্টা এই জাতীয় যে ফসলগুলো রয়েছে এই ফসলগুলো উৎপাদন, তাদের দাম, বিক্রি, অনলাইনে মার্কেটিং এই সমস্ত কিছু করতে পারবে এই পুনার হেজিং ডেস্কের মাধ্যমে। ঠিক আছে। আর মহারাষ্ট্রের কথা যদি বলি, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই প্রত্যেকেই জানো। আর চিফ মিনিস্টার হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, খুব নিউজে থাকে কিন্তু। ঠিক আছে। আর হচ্ছে রাধাকৃষ্ণন হচ্ছে বর্তমানে গভর্নর রয়েছে। চলো তারপরে নেক্সট 36 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে যে দ্বাদশ শ্রেণী পাশ করার পর, স্টার মারো, এই কোশ্চেনটার মধ্যে না জানি কত কিছু আছে ইনফরমেশন। বলছে দ্বাদশ শ্রেণী পাশ করার পর 18 থেকে 28 বছর বয়সী যুবক যুবতীদের জন্য ইন্টার্নশিপের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে বিহার সরকার। বুঝতে পারলে? যে যারা মনে করো এইচএস পাশ করে গেছে, এরপরে কোনো না কোনো ইন্টার্নশিপ কোর্সে ভর্তি হয়েছে, তাদের জন্য এজ কত বলেছে? 18 থেকে 28, এই 10 বছরের মধ্যে যারা রয়েছে তাদেরকে টাকা প্রোভাইড করবে সরকার, ক্যাশ টাকা প্রোভাইড করবে তাদের এই ইন্টার্নশিপ কমপ্লিট করবার জন্য, যারা ভর্তি হবে বা ভর্তি হয়ে গেছে। ঠিক আছে। তো খুব ভালো জিনিস। তো এই স্কিমটার নাম কি দিয়েছে? এই স্কিমটার নাম দিয়েছে অপশন নাম্বার সি, মুখ্যমন্ত্রী প্রতিযোগিতা যোজনা। ঠিক আছে। তো প্রতিযোগিতা যোজনা অপশন নাম্বার সিতে আছে, অপশন নাম্বার সি মুখ্যমন্ত্রী। আর এটা চলবে হচ্ছে 3 থেকে 12 মাস স্থায়ী হবে। 3 থেকে 12 মাস স্থায়ী হবে। এটা তুমি প্রথমত এইভাবে নিতে পারো, 3 থেকে 12 মাস কোর্সের ডিউরেশন হয় সাধারণত। যতদিন কোর্স চলবে, 3 মাসের কোর্স হতে পারে, 6 মাসের কোর্স হতে পারে, বা 1 বছরের কোর্স হতে পারে, যেই ইন্টার্নশিপটা করছে সে। সো সেই কারণে যতদিন কোর্স চলবে ততদিন এই টাকাটা তুমি পাচ্ছ। ঠিক আছে। তার মানে সরকার যুবক যুবতীদের বা ছাত্রছাত্রীদের উৎসাহ দিচ্ছে যে ইন্টার্নশিপ কোর্স করো, যাতে তোমার আগামী যে কর্মস্থলটা আরও বেশি ইজি হয়, খুব সহজে তারা কাজ পেতে পারে, স্কিল ডেভেলপমেন্টে কাজ আসবে। ঠিক আছে। এই জন্য মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা এটা শুরু করেছেন। আর 18 থেকে 28 বছরের মধ্যে দ্বাদশে যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য 4000 টাকা দেওয়া হবে। আইআইটি ডিপ্লোমা যারা করেছে তাদের জন্য হচ্ছে 5000 টাকা করে দেওয়া হবে। স্নাতক এবং স্নাতকোত্তরের জন্য হচ্ছে তোমার 6000 টাকা দেওয়া হবে। এবং স্টেটের বাইরে যদি থাকো তাহলে হচ্ছে পাবে হচ্ছে, বলছে জেলার বাইরে যদি যায় তাহলে হচ্ছে 2000 টাকা ইন্টার্নশিপ এক্সট্রা পাবে, মানে ওই টাকাটা তো পাবেই, সাথে হচ্ছে এক্সট্রা 2000 টাকা। এবং যদি স্টেটের বাইরে চলে যায় তাহলে হচ্ছে তোমার 5000 টাকা এক্সট্রা বা অতিরিক্ত পাবে। কীরকম ব্যাপারটা হচ্ছে, মনে করো কেউ একজন আইটিআই করেছে, সে 5000 টাকা পাবে। যদি জেলার বাইরে যায় তাহলে এর সাথে 2000 টাকা আরও অ্যাড হয়ে যাবে। আর যদি মনে করো এই ব্যক্তিটাই স্টেটের বাইরে চলে যায় তাহলে এর সাথে আরও 5000 টাকা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। তো এইভাবে করে তারা হচ্ছে এই স্কিমটা শুরু করেছে। ওই যে বললাম কি, স্টেটের চলছে, মানে মুখ্যমন্ত্রীর পরীক্ষা আসছে, ওনার ফাইনাল এক্সাম, বিধানসভার ভোট, তো থাকতে হবে ক্ষমতায়। তো এগুলো হচ্ছে একটা ভোটের আগে আসে। তো মুখ্যমন্ত্রী হচ্ছে কালাকার পেনশন যোজনা বলেও একটা যোজনা রয়েছে, তার মাধ্যমে হচ্ছে যত কালাকাররা রয়েছে, মানে হচ্ছে শিল্পীরা রয়েছে, যেই ক্ষেত্রে পেইন্টার হোক বা হচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছে দীর্ঘ 10 বছর থেকে, তাদেরকে হচ্ছে 3000 টাকা করে পেনশন প্রোভাইড করবে হচ্ছে বিহারের সরকার। ঠিক আছে। বিহার সম্পর্কে এখনো পর্যন্ত তো নীতিশ কুমারই রয়েছেন 9 টার্মের জন্য, তারপরে ইলেকশনের পরে কি হয় জানি না। তো যাই হোক, এগুলো একটু দেখে নিও। গভর্নর রয়েছে মোহাম্মদ খান আরিফ, মানে আরিফ মোহাম্মদ খান। চলো 37 নম্বর কোশ্চেন। বলছে কোন রাজ্য সরকার হামারে শিক্ষক, এটা খুব ভালো এই স্কিমটা এনেছেন। তো হামারে শিক্ষক বলে একটা অ্যাপ এনেছেন বা হচ্ছে প্ল্যাটফর্ম এনেছেন, যেখানে হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। কাদের জন্য না, সরকারি স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছে বা টিচাররা রয়েছে, তারা কখন আসছে, তারা কখন যাচ্ছে, তাদের যে অ্যাটেন্ডেন্স, এটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে সেটা প্রোভাইড করবার জন্য মধ্যপ্রদেশ সরকার এটা চালু করেছে। অপশন নাম্বার বি হবে, মধ্যপ্রদেশ সরকার চালু করেছে। কেন? এটা খুব গুরুত্বপূর্ণ। 1 জুলাই থেকে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হচ্ছে নাম দেওয়া হচ্ছে হামারে শিক্ষক, এবং প্রযোজ্য হচ্ছে তোমার স্থায়ী শিক্ষক হোক বা অস্থায়ী শিক্ষক হোক না কেন। ঠিক আছে। তারা প্রত্যেকেই এটা করতে পারবে 1 ঘন্টার মধ্যে, স্কুল শুরুর 1 ঘন্টার মধ্যে আর স্কুল শেষের 30 মিনিটের মধ্যে প্রস্থান করার আগে এইটা তোমাকে দিতে হবে। মানে তুমি স্কুলে আসছো কি আসছো না সেই অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য এটা হবে। যদি কেউ এটা ঠিক মতো না করে বা মনে করো করছে না, তাদের যে তোমার কোনো স্কুলের উপস্থিতি সেটা কম হচ্ছে, তাহলে তাদের যে ছুটি রয়েছে সেখান থেকে ছুটি কেটে নেওয়া হবে। ঠিক আছে, পেনাল্টি হিসেবে।
সালখান ফসিলস পার্ক কোথায় অবস্থিত? খুব নিউজে রয়েছে সালখান ফসিলস পার্ক নতুন করে হয়েছে, তার কারণ হচ্ছে এখানে যে ফসিলসগুলো পাওয়া যায় ডাইনোসরের যুগের আগে, মানে অনেক যুগ পুরনো। তো এই যে পার্কটা এটা হচ্ছে অস্থায়ী, ইউনেস্কো অস্থায়ী লিস্টে এসছে। ইউনেস্কোর একটা লিস্ট হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো তার আগে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী লিস্টের নাম তুলতে লাগে, তো এইটা সেই অস্থায়ী লিস্টের নাম তুলেছে, সেই কারণে এটা নিউজে এসছে। ওই জন্য বলছে এই সালখান ফসিলস পার্কটা কোথায় অবস্থিত, উত্তর হবে উত্তরপ্রদেশের সোনভদ্র বলে একটা জায়গা রয়েছে, সেইখানে অবস্থিত এই সালখান এই ফসিলস পার্কটা। যা যা আমি বলেছি এখানে সব কটা দিয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মাঝখানে তোমার একটা জায়গার সীমানার মধ্যে তোমার বৈজ্ঞানিক গুরুত্ব হিসেবে হচ্ছে জীবাশ্মগুলো, ঠিক আছে। কি বলছেন, যে কৈমুর রেঞ্জ রয়েছে এই জায়গাটাতে, তো কৈমুর রেঞ্জের মধ্যে অবস্থিত প্রায় হচ্ছে 25 হেক্টর রয়েছে এই সালখান গ্রাম, সোনভদ্র উত্তরপ্রদেশে, ঠিক আছে। আর এই যে জীবাশ্মগুলো এটা বলছে প্রোটেরোজেইক যুগের থেকে এইটা গুরুত্বপূর্ণ, একদম প্রাচীনকাল থেকে যখন পৃথিবী তৈরি হচ্ছে সেই সময়কাল থেকে সেই অস্তিত্ব পাওয়া যায় এই জায়গাটাতে, ঠিক আছে। তো সেই কারণে এই পার্কটা খুব গুরুত্বপূর্ণ, তাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাম ওঠার আগে অস্থায়ী লিস্টে নাম উঠেছে, ঠিক আছে। এরকম অনেক ফসিলস পার্ক রয়েছে, তার মধ্যে এইটা মনে রেখে দেবে, ঠিক আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে অবস্থিত, সেটা হচ্ছে আমখই ফসিলস পার্ক। আমখই ফসিলস পার্ক খুব গুরুত্বপূর্ণ। তারপরে সালখান তো রয়েছে, শিবালিক ফসিলস পার্ক, ইন্দ্রোস ডাইনোসর, এবং যে ডাইনোসর দুটো রয়েছে, একটা হচ্ছে তোমার গান্ধীনগর গুজরাটে রয়েছে, একটা হচ্ছে তোমার, আচ্ছা দুটোই গুজরাটে রয়েছে, ওকে। চলো নেক্সট 39 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ স্টেট চিফ মিনিস্টার হ্যাজ দ্য লঞ্চড জনসুরক্ষা সম্পিরি অভিযান, এটা নেক্সট 3 মান্থের জন্য, পরবর্তী 3 মাসের জন্য হচ্ছে তোমার এই স্কিমটা চালু করেছে সুরক্ষা সম্প্রীতি অভিযান। এই সুরক্ষা সম্প্রীতি অভিযানটা শুরু করেছে হচ্ছে গুজরাট সরকার, চালু করেছে গান্ধীনগরে। 30শে জুন থেকে এটা চলবে হচ্ছে 3 মাসের জন্য, সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর কিসের জন্য এটা চালু করেছে, এইটা চালু করেছে সরকারি যেই স্কিমসগুলো রয়েছে, এই সরকারি স্কিমগুলো যাতে মানুষের কাছে সরাসরি ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পৌঁছয়, সেই কারণে এটা, যাতে হচ্ছে ব্যাংকিংয়ের যে ডেটাগুলো, ব্যাংকিংয়ে তোমার মনে করো কেওয়াইসি আপডেট করা বা আরও যে সমস্ত কাজগুলো হয়, যেই কাগজপত্রগুলো যে ঠিকঠাক থাকে, তাহলে হচ্ছে সরকারি যে স্কিমগুলো হয়, সেটা অটল পেনশন বলো, জীবন জ্যোতি বিমা বলো, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা, জনধন যোজনা, এই স্কিমগুলো তাদের কাছে একেবারে নিরবচ্ছিন্নভাবে পৌঁছবে, কোনো রকমের কোনো ডিসপিউট বা প্রবলেম হবে না। এই জন্য স্কিমটা শুরু করেছে হচ্ছে 3 মাসের জন্য, আগামী 3 মাসের জন্য, ঠিক আছে। এবার দেখবো স্পোর্টস বা খেলাধুলা সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিগত 10 বছরে এই ইভেন্ট থেকে বা এই টপিক থেকে কি কি কোয়েশ্চেন্স ছিল। চলো দেখি প্রথম প্রশ্ন। 40 নম্বরে রয়েছে সম্প্রতি 2025-এর এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলো পদক জিতেছে? তো ভারতের এই প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে 27টা পদক এসছে, খুব নজিরকাড়া রেকর্ড হয়েছে এই বছর। তো মোট হচ্ছে 27টার মধ্যে গোল্ডের সংখ্যায় 4টে ছিল, 4টের মধ্যে নীতিশ কুমার একাই 3টে নিয়ে এসছে এবং মনীষা রামদাস হচ্ছে একটা গোল্ড পেয়েছে। এটা হয়েছে হচ্ছে কোরাট থাইল্যান্ডে, ঠিক আছে। সিলভারের সংখ্যা 10টা এবং ব্রোঞ্জ সব থেকে বেশি 13টা ছিল, ঠিক আছে, প্যারা ব্যাডমিন্টন। তারপরে বলছে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে তীরন্দাজি বা আর্চারি এশিয়া কাপ 2025। তো আর্চারি এশিয়া কাপ 2025-এ ভারতের মেডেল সংখ্যা হচ্ছে এই বছর 9টা, ভারতের মেডেল সংখ্যা 9টা, যেটা হয়েছে বুকিত গোম্বাক স্টেডিয়াম, এটা হয়েছে বুকিত গোম্বাক স্টেডিয়ামে সিঙ্গাপুরে। ভারতের মেডেল সংখ্যা হচ্ছে 9টা, আর 9টার মধ্যে হচ্ছে 2টো গোল্ড ছিল, 6টা হচ্ছে সিলভার ছিল, একটা হচ্ছে ব্রোঞ্জ ছিল। আর যে দুজনের মধ্যে কুশল দালাল এবং তেজ সালভে, তারা হচ্ছে এই দুটো গোল্ড মেডেল জিতেছে, ঠিক আছে। চলো 42 নম্বর বলছে যে টেনিস টুর্নামেন্ট, এই যে গ্ল্যাডব্যাক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েদের মধ্যে কে? ভারতীয়, অপশন নাম্বার সি মায়া রাজেশ্বরন রেবতী। তো মায়া রাজেশ্বরন রেবতী গ্ল্যাডব্যাক টেনিস টুর্নামেন্ট জিতেছে, তাও আবার কাকে হারিয়ে? মাত্র 16 বছর বয়সী সুইজারল্যান্ডের নোয়েল্লা মান্টাকে হারিয়ে, ঠিক আছে। 43 নম্বর কোয়েশ্চেন, পুরুষদের জুনিয়র বিশ্বকাপের 14তম সংস্করণটি কোন রাজ্য অনুষ্ঠিত হচ্ছে? পুরুষদের জুনিয়র বিশ্বকাপ 14তম সংস্করণ ভারতবর্ষে হোস্ট করবে, ভারতবর্ষের হচ্ছে তামিলনাড়ু হোস্ট করছে, ঠিক আছে, 14তম সংস্করণ। আর তামিলনাড়ুর চেন্নাইতে এবং মাদুরাই স্টেডিয়ামে হবে, যেটা হচ্ছে এই বছর 2025-এর নভেম্বর ডিসেম্বরে শুরু হচ্ছে। মোট প্রায় 24টা দেশ হচ্ছে এখানে অংশগ্রহণ করছেন এবং চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে হবে এবং মাদুরাইয়ের সিনথেটিক টার্ফ সুবিধাযুক্ত একটা রয়েছে স্টেডিয়াম রয়েছে, সেখানে হবে। ভারত এর আগেও হোস্ট করেছিল 2016 সালে লখনৌতে এবং ভুবনেশ্বরে 2021 সালে অলরেডি হয়ে গেছে এই জুনিয়র পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে 14তম সংস্করণ।
চলো তারপরে বলছে কোন রাজ্য সম্প্রতি ভারত প্রথম যোগ নীতি চালু করেছে? কোন রাজ্য নিয়েছে? অপশন নাম্বার সি, উত্তরাখণ্ড নিয়েছে যোগ নীতি। ৪৫ নম্বর প্রশ্ন, নীরজ চোপড়া সম্প্রতি ৮৫.২৯ মিটার জ্যাভলিন থ্রো করেছে, এটার একটা রেকর্ড হয়েছে, এটা কোন ইভেন্টে হয়েছে? উত্তর হবে অপশন নাম্বার সি, অস্ট্রাভা গোল্ডেন স্পাইক। অস্ট্রাভা গোল্ডেন স্পাইক যেটা হচ্ছে চেক রিপাবলিক, এই দেশটাতে ইভেন্টটাই হয়েছিল এবং এখানেই তিনি আফ্রিকার অ্যান্ডারসেন, এই যে তোমার কোথা গেল, আফ্রিকার অ্যান্ডারসেন ডু স্মিথ এবং হচ্ছে অ্যান্ডারসেন স্পিটাসকে, এই দুজনকে হারিয়ে তিনি এই ইভেন্টের প্রথমে এসেছেন। ঠিক আছে, এর আগেও তিনি প্যারিস ডায়মন্ড লিগ জিতেছেন এবং প্যারিস ডায়মন্ড লিগে এর থেকেও বেশি দূরে ছুঁড়েছিলেন, ৯০.২৩ মিটার পর্যন্ত জ্যাভলিন থ্রো করেছিলেন, এটা সব থেকে হাই স্টার। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে দেখবো এইটার মধ্যে যে নীরজ চোপড়ার কিছু ইভেন্ট রিসেন্টলি হয়েছে ২০২৫-এ। অস্ট্রাভা গোল্ডেন স্পাইকে তিনি হচ্ছেন গোল্ড জিতেছেন এবং হচ্ছে প্যারিস ডায়মন্ড লিগে হচ্ছে গোল্ড জিতেছেন এবং দোহা ডায়মন্ড লিগে হচ্ছে সিলভার জিতেছেন। মনে রাখবে এগুলো প্রত্যেকটা আমি কিন্তু তোমাদের পড়িয়েছি এই বছরই বা এই মাসেই, কয়েক মাসের ব্যবধানে, তোমার মে জুনের মধ্যেই কিন্তু এই ইভেন্টগুলো হয়েছে। তিনটে ইভেন্টে তিনটেতেই দুটোতে হচ্ছে গোল্ড জিতে, একটাতে সিলভার জিতেছেন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখছি হচ্ছে এখানে হচ্ছে তার অলিম্পিক মেডেল সংখ্যা, দুটো পরপর অলিম্পিক ২০ এবং ২৪-এ টোকিওতে তিনি সেকেন্ড ভারতীয় হিসেবে হচ্ছে, দ্বিতীয় ভারতীয় হিসেবে গোল্ড নিয়েছিলেন এবং সিলভার নিয়ে এসেছেন হচ্ছে এই বিগত বছর প্যারিস অলিম্পিক থেকে সেকেন্ড হয়েছিলেন। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম হোস্ট করছে কোন শহর এবছর? এবছর হোস্ট করবে হচ্ছে খেলো ইন্ডিয়া জয়পুর, অপশন নাম্বার বি, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কিন্তু এটা। ঠিক আছে, তো ইউনিভার্সিটি জয়পুরে হবে, রাজস্থানে হবে। ঠিক আছে, আচ্ছা চলো এখানে কিছু ইভেন্ট রয়েছে খেলো ইন্ডিয়ার ইভেন্ট, যেমন মনে রাখবে খেলো ইন্ডিয়া ইউথ গেম, এটা হয়ে গেছে হচ্ছে তোমার বিহারে হয়েছে, বিহারে এবং হচ্ছে নিউ দিল্লিতে, এই দুটো জায়গায় হোস্ট করেছে, ম্যাক্সিমাম খেলা কিন্তু বিহারে হয়েছে। এবং মেডেল ট্যালিতে ফার্স্ট নম্বরে ছিল হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, আর প্রথম যে হোস্ট করেছে সেটা হচ্ছে হরিয়ানা, এই খেলো ইন্ডিয়া ইউথ গেম। তারপরে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, এটা হোস্ট করবে হচ্ছে রাজস্থান, যেটা কোয়েশ্চেন ছিল। প্রথমটা হোস্ট করেছে উড়িষ্যা ভুবনেশ্বর। খেলো ইন্ডিয়া বিচ গেম এই বছর ফার্স্ট শুরু হয়েছে, এটা দমন অ্যান্ড দিউ ঘোগলা বিচ নামক যেটা রয়েছে সেখানে হচ্ছে, মণিপুর ১ নম্বরে রয়েছে। খেলো ইন্ডিয়া গেম যেটা, খেলো ইন্ডিয়া জেনারেল যেটা গেম হয়, সেটা হচ্ছে প্রথমটা হয়েছিল দিল্লিতে এবং মাল্টিপল স্টেট হবে হচ্ছে, এটা হবে কিন্তু তোমার ইউকেতে, মেনলি তোমার উত্তরাখণ্ডে হবে। খেলো ইন্ডিয়া গেমস। চলো তারপরে কি বলছে ৪৭ নম্বর কোয়েশ্চেন। ৪৭ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করছে যে ২০২৫ সালের আন্ডার-23 এবং আন্ডার-13 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা ভিয়েতনামে হবে। এটা কোথায় হবে? ভিয়েতনামে হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা বলছে হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ ২০২৫-এর উদ্বোধনী সংস্করণে কোন দল মহিলাদের শিরোপা জিতে নিয়েছে? ৪৮ নম্বর কোয়েশ্চেন, হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ কে জিতেছে? হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ জিতেছে হচ্ছে ওড়িশা। কে জিতেছে? অপশন নাম্বার বি, হকি অ্যাসোসিয়েশন ওড়িশা জিতেছে। ঠিক আছে, বলছে যে ম্যাকলারের সতীর্থ অস্কার পিয়াস্ত্রি খুব কঠিন লড়াই করে অস্ট্রিয়ান গ্রাপিক জিতেছে, কাকে হারিয়ে জিতেছে? এই পিয়াস্ত্রি হারিয়ে জিতেছে হচ্ছে ল্যান্ডো নরিস, অপশন নাম্বার ডিতে রয়েছে। তো রিসেন্টলি বেশ কিছু তোমার এই ধরনের F1 এই মোটর রেস ইভেন্টগুলো হয়েছে, তো ইভেন্টগুলোতে কে কোনটাতে জিতেছে? যেমন হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনটা জিতেছে হচ্ছে ল্যান্ডো নরিস ব্রিটেন, তারপর হচ্ছে মিয়ামিটা জিতেছে হচ্ছে অস্কার পিয়াস্ত্রি অস্ট্রেলিয়ার, এবং স্পেনিশটাও তিনিই জিতেছেন অস্কার পিয়াস্ত্রি, এবং এমিলিয়া রোমাগনা জিতেছেন হচ্ছে রেডবুলের হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন, খুব গুরুত্বপূর্ণ, ম্যাক্স ভার্স্টাপেনের নাম, নেদারল্যান্ডের বাসিন্দা, এবং মোনাকো গ্র্যান্ড প্রিক্সটা জিতেছে হচ্ছে ল্যান্ডো নরিস, মনে রাখবে ব্রিটেনের। তো এই কটা ইভেন্ট কিন্তু রিসেন্টলি হয়েছে, তো যারা যারা জিতেছে সেগুলো বলে দিলাম। পরবর্তী বলছে ইউএস ওপেন ২০২৫-এ আয়ুষ শেট্টি ফাইনালে কাকে পরাজিত করেছে এবং প্রথম তার জীবনের BWF ট্যুর ওয়ার্ল্ড ট্যুরটা খেতাবটা জিতে নিয়েছেন, কাকে হারিয়ে জিতেছেন? ঠিক আছে, তো উত্তর হবে চায়নার, অপশন নাম্বার ডি হবে, অপশন নাম্বার ডি, চায়নার ব্রিয়াং ইয়াংকে হারিয়ে জিতেছে। ঠিক আছে, চলো এবার হচ্ছে ডিফেন্স রিলেটেড নিউজ, ডিফেন্স সম্পর্কিত প্রশ্ন। গোয়া শিপইয়ার্ড লিমিটেড ৮টি FPD প্রকল্পের অধীনে ভারতের উপকূলরক্ষী বাহিনীতে প্রথম ফার্স্ট পেট্রোল ভেসেল এর নাম কি? মানে হচ্ছে গোয়া উপকূল রক্ষীর জন্য প্রথম যে পেট্রোল ভেসেল, মানে হচ্ছে নজরদারি রাখবার জন্য যে ভেসেলটা তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে অদম্য, যেটার নাম হচ্ছে অদম্য। কোন ভারতীয় সংস্থা ভারতের জেট এবং হেলিকপ্টারগুলির জন্য
এমআরও এবং আপগ্রেড পরিষেবা সরবরাহ করবার জন্য প্রায় 2000 কোটি টাকার প্রতিরক্ষা অংশীদারিত্ব স্বাক্ষর করেছে। মনে রাখবে, ভারতবর্ষে যে হেলিকপ্টারগুলো রয়েছে সেগুলোকে আরও বেশি ভালো মেরামত করবার জন্য, আপগ্রেড করবার জন্য হচ্ছে এই এটা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। আর এই কোম্পানিটার নাম হচ্ছে অপশন নাম্বার সি, রিলায়েন্স ডিফেন্স লিমিটেড। রিলায়েন্স ডিফেন্স লিমিটেড তারা হচ্ছে হেলিকপ্টারগুলোকে আপগ্রেডেশন করানোর জন্য তোমার 20,000 কোটি টাকার অংশীদারিত্ব নিয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে, ইন্দো স্পেসিফিক অঞ্চলে সামুদ্রিক সুরক্ষা বাড়ানোর জন্য চালু করা হয় কোয়াড অ্যাট সি শিপ অবজারভেশন মিশন। এটা 4টে দেশ জড়িত আছে এই কোয়াডের সাথে, এই মিশনটার সাথে 4টে দেশকে। এটা সোজা জিনিস যে কোয়াডের সাথে রয়েছে হচ্ছে ইন্ডিয়া, ইউএসএ, রাশিয়া তো হবে না, ইন্ডিয়া চায়না হবে না, ইন্ডিয়া অস্ট্রেলিয়া জাপান। অপশন নাম্বার সিতে আছে ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং হচ্ছে জাপান। ঠিক আছে, আচ্ছা তো ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়ান, জাপান, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এরা হচ্ছে তোমার জাপানের উপকূলরক্ষী বাহিনী ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সুরক্ষা অপারেশন সমন্বয় ইত্যাদি করবার জন্য 2000। যাই হোক, নেক্সট টপিক, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার, পুরস্কার এবং সম্মান সম্পর্কিত প্রশ্নের মধ্যে কি কি ছিল দেখি। কোশ্চেন বলছে যে 2025 সালে ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ড বিশ্বের সেরা বিমান সংস্থা হিসাবে স্বীকৃত পেয়েছে কে? তো বিশ্বের সেরা বিমান সংস্থা হচ্ছে অপশন নাম্বার এ, কাতার এয়ারওয়েজ। এরা হচ্ছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিমান সেবা পরিষেবা দিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এয়ার নিউজিল্যান্ড যেটা, এটাও সম্প্রতি নিউজে ছিল, তার কারণ এরা হচ্ছে সেফেস্ট এয়ার পরিষেবা দিয়ে থাকে, সেফেস্ট হিসেবে কারা অ্যাওয়ার্ড পেয়েছে। এবং ইন্ডিগো এয়ারলাইন্স, এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে চিপেস্ট এবং ওয়ার্ল্ডের মধ্যে 3rd পজিশনে রয়েছে, যারা খুব কম পয়সাতে এয়ার সার্ভিস দিয়ে থাকে। ঠিক আছে, চিপেস্ট মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বরে রয়েছে, ভারতের মধ্যে 1 নম্বরে রয়েছে। আচ্ছা এই অনুষ্ঠানটা হয়েছিল কিন্তু প্যারিসে। অনুষ্ঠানটা হয়েছিল কোথায়? প্যারিসে হয়েছিল, যেখানে হচ্ছে কাতার এয়ারওয়েজকে এই পুরস্কারটা দেয়া হয়েছে বেস্ট এয়ারওয়েজের। সম্প্রতি কেরালা সাহিত্য একাডেমি 2024 এই অ্যাওয়ার্ডটা পেয়েছে কোন লেখক? কোন লেখক পেয়েছে? অপশন নাম্বার সি, জি.আর. ইন্দুগোপান কেরালা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। আর যার জন্য হচ্ছে তোমার 25,000 টাকা নগদ এবং একটা ফলক দেয়া হয়, সাথে একটা শংসাপত্র দেয়া হয়েছে। ঠিক আছে, এবং যারা হচ্ছে ফেলোশিপ বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে এই একই অ্যাওয়ার্ডের মধ্যে, তাদেরকে 50,000 টাকা ও একটা স্বর্ণপদক দেওয়া হবে এবং শংসাপত্র দেওয়া হবে, তার সাথে একটা শাল দেওয়া হবে, একটা ফলক দেওয়া হবে। ঠিক আছে, ফলক আর একই ব্যাপার। ঠিক আছে, তো খেয়াল রাখবে, এটা হচ্ছে ব্যাপার। আর এরা হচ্ছে পেয়েছে এই ইভেন্টের মধ্যে। 56 নম্বর কোয়েশ্চেন বলছে যে সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025-এ হিন্দি ভাষার জন্য যিনি পেয়েছেন, হিন্দি ভাষার জন্য পার্বতী কীর্তিকি তিনি পেয়েছেন। সুদেষ্ণা মিত্র বাংলা ভাষার জন্য, অদ্বৈত কোটারি পেয়েছেন হচ্ছে ইংরেজির জন্য। এই যে সাহিত্য একাডেমি যুব পুরস্কার, এটা হচ্ছে 35 বছরের নিম্নে যারা, তাদের সেই সমস্ত লেখক সাহিত্যিকদের দেয়া হয়। আর দেয় হচ্ছে সাহিত্য একাডেমি, তারাই দেয়। 24টা ভাষায় দেয়া হয়, টোটাল হচ্ছে 24টা ভাষায়। কিন্তু এই বছর ডোগরি ভাষাতে কোনো রকমের কোনো সাহিত্য একাডেমি যুব পুরস্কার পায়নি। হিন্দিতে পেয়েছেন হচ্ছে ফির উগনা নামক এই লেখাটার জন্য হচ্ছে পার্বতী কীর্তিকেকে দেয়া হয়েছে, এটা একটা কবিতা সংকলন। ঠিক আছে, আর এখানে লিস্ট দেয়া আছে। বাংলায় পেয়েছে সুদেষ্ণা মৈত্র, তিনি হচ্ছে এক রোখা চিরুনি তল্লাশি এই কবিতাটা লেখার জন্য পেয়েছেন। ফির উগনা কবিতার জন্য হচ্ছে পার্বতী কীর্তিকে দেয়া হয়েছে। অদ্বৈত কোটারি, তিনি গৌতম বুদ্ধ কিভাবে আস্তে আস্তে গৌতম বুদ্ধ হয়ে ওঠে সেই বিষয়ের উপরে লিখেছেন ইংরেজিতে। এবং সংস্কৃতে পেয়েছে ধীরেশ কুমার পান্ডে। গোদেল প্রাইজ দেয়া হয়েছে নিম্নলিখিত অপশন নাম্বার বি, এশান চট্টোপাধ্যায় এবং ডেভিড জুকারম্যানকে। এরা দুজনকে হচ্ছে গোদেল প্রাইজ দেওয়া হচ্ছে। কম্পিউটার এর ক্ষেত্রে দেয়া হয়, তার কারণ হচ্ছে কম্পিউটারে তারা হচ্ছে অনবদ্য আর কি রেখেছেন। আর এই পুরস্কারটার নামকরণ করা হয়েছে যুক্তিবাদী তোমার হচ্ছে একজন ছিলেন কার্ট গোদেল, এই কার্ট গোদেলের নাম অনুসারে এই পুরস্কারটা পুরস্কৃত করা হয়। ঠিক আছে, আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স দেখি কি বলছে। অ্যাপয়েন্টমেন্ট রিলেটেডের মধ্যে প্রথম যেটা বলছে, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে কাঙ্গনা রানাওয়াত। অপশন নাম্বার সি, কাঙ্গনা রানাওয়াত হবে। বলছে 2025 সালের বাটা গ্রুপের গ্লোবাল সিইও হিসাবে নিযুক্ত হয়েছে অপশন নাম্বার সি, পানোস মাইটারোসকে। 2025 সালে বাটা গ্রুপের পানোস মাইটারোস।
60 নম্বর কোশ্চেন, 2025 সালের আইআইটি খড়গপুরের ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে অপশন নাম্বার সি সুমন চক্রবর্তীকে। সুমন চক্রবর্তী, আর মনে রাখবে আইআইটি খড়গপুর হচ্ছে ভারতের প্রথম আইআইটি যেটা 1951 সালে স্থাপিত হয়েছে, এবং আইআইটি খড়গপুর থেকে অনেক বেশি নামিদানি মানুষ এখান থেকে বেরিয়েছে, যেমন হচ্ছে মনে রাখবো সুন্দর পিচাই গুগলের সিইও, তারপর হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সিএম, ফর্মার সিএম আগে ছিলেন, রাধাকৃষ্ণন কে রাধাকৃষ্ণন যিনি হচ্ছে ইসরোর চেয়ারম্যান ছিলেন, ইসরোর একটা সময় চেয়ারম্যান ছিলেন, এবং হচ্ছে মার্স মিশন তার সময় হয়েছিল। মনোহর পারিক্কর গোয়ার হচ্ছে বর্তমান সিএম এবং হচ্ছে ডিফেন্স মিনিস্টার ছিলেন একটা সময় ভারতবর্ষের, এবং জিতেন্দ্র কুমার যিনি হচ্ছে পঞ্চায়েতের জন্য খুব ফেমাস, পঞ্চায়েতের যে লিড অ্যাক্টর এবং কোটা ফ্যাক্টরিতে যে ছিলেন জিতেন্দ্র কুমার, তিনি হচ্ছেন আইআইটিয়ান খড়গপুর থেকেই পাস আউট হয়েছেন। ঠিক আছে, চলো তারপরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী ও আফ্রিকান প্রেসিডেন্টকে স্টার মার্ক করবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির হচ্ছে নিযুক্ত হয়েছেন ক্রিসি কভেন্ট্রি। এই যে ক্রিসি কভেন্ট্রি তিনি হচ্ছে জিম্বাবুয়ের একজন হচ্ছে জিম্বাবুয়ের অ্যাথলিট ছিলেন, এবং তার পুরো ক্যারিয়ারে 7বার অলিম্পিক মেডেল জিতেছেন, তার মধ্যে 2টো হচ্ছে গোল্ড মেডেল রয়েছে, 2টো গোল্ড মেডেল এবং 7টা মেডেল রয়েছে। তিনি ফর্মার তোমার স্পোর্টস মিনিস্টারও ছিলেন হচ্ছে জিম্বাবুয়ের। ঠিক আছে, মনে রাখবে। কে সম্প্রতি দ্বিতীয় কুইন্স ক্লাব শিরোপা জিতেছে? দ্বিতীয় কুইন্স ক্লাব শিরোপা জিতেছে হচ্ছে এই বছর জিতেছে জ্যানিক সিনার, কার্লোস অ্যালকারাস, অপশন নাম্বার এতে আছে কার্লোস অ্যালকারাস। তো কার্লোস অ্যালকারাস তিনি জিতেছেন এই ইভেন্টটা। ঠিক আছে, চলো। রেডিটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে নান আদার দ্যান সচিন তেন্ডুলকরকে। সচিন তেন্ডুলকরকে রেডিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে শেক্সার ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে কাকে? কার্তিক আরিয়ানকে। কার্তিক আরিয়ান অপশন নাম্বার এতে রয়েছে। ঠিক আছে, কার্তিক আরিয়ান। বলছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে কে? অপশন নাম্বার 65, কোয়েশ্চেন নাম্বার 65 খুব গুরুত্বপূর্ণ। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে উইল জিআই। উইল জিআইকে নিযুক্ত করা হচ্ছে অপশন নাম্বার ডিতে। উইল জিআইকে নিযুক্ত করা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্টের সিইও। ঠিক আছে, মনে রাখবে। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্থাপিত হচ্ছে 2019 সালে, যার হেডকোয়ার্টার হচ্ছে বেজিং চায়নাতে রয়েছে। ঠিক আছে, টোটাল হচ্ছে মেম্বারশিপ 110। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি বলা হয়। 1 জুলাই 2025-এ বাজাজ কনজিউমার কেয়ারের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে অপশন নাম্বার ডি নবীন পান্ডে। ঠিক আছে, নবীন পান্ডেকে নিযুক্ত করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স স্টার মার্ক করবে, ভীষণ গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স সিবিডিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? সিবিডিটির রবি আগরওয়াল। রবি আগরওয়ালকে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যা রয়ের স্টার মার্ক কোয়েশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ। রয়ের প্রধান নিযুক্ত হয়েছেন এই বছর পরাগ জৈন, অপশন নাম্বার সিতে আছে। অপশন নাম্বার সি পরাগ জৈনকে নিযুক্ত করা হয়েছে। স্থাপিত হয়েছিল 68 সালে, 1968 সালে, আর এর পুরো নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, আর যার মোটো হচ্ছে দেখতেই পাচ্ছ ধর্ম, এটা কারেন্ট চিফ হচ্ছে পরাগ জৈন। ঠিক আছে, 2025 হিসেবে। চলো তারপরে বলছে কে এয়ার হেডকোয়ার্টার নয়াদিল্লিতে এয়ার অফিসার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশনে নিযুক্ত করা হয়েছে কোন ব্যক্তিকে? অপশন নাম্বার বি মার্শাল এস শ্রীনিবাস কুমারকে। ঠিক আছে, শিবাকুমার, মার্শাল এস শিবাকুমার, তাকে নিযুক্ত করা হয়েছে। চলো এবার হচ্ছে রিপোর্ট অ্যান্ড র্যাঙ্কিং রিলেটেড কোয়েশ্চেন আছে। রিপোর্ট অ্যান্ড র্যাঙ্কিং রিলেটেড প্রশ্নের মধ্যে বলছে টপ এফডিআই ডেস্টিনেশনে ভারতের কততম স্থান? ভারত হচ্ছে 15 নম্বর স্থানে রয়েছে। টপ এফডিআই মানে হচ্ছে তোমার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের দিক থেকে ভারত 15 নম্বরে রয়েছে, অনেক বেটার করেছে। আর 1 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেকেন্ড নম্বরে হচ্ছে সিঙ্গাপুর, চায়নার স্থান হচ্ছে 4 নম্বরে, ভারতের স্থান হচ্ছে 15 নম্বরে। ওকে, এর আগে ভারতবর্ষ আস্তে ধীরে ধীরে ডেভেলপ করে এই জায়গাতে এসছে। ঠিক আছে, তো ভারতের মধ্যে যে তোমার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট টানার যে ক্যাপাবিলিটি, এটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, মানে বিদেশি কোম্পানিগুলো ভারতে ইনভেস্টমেন্ট করছে। ঠিক আছে, আচ্ছা। 2025 সালের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে ভারতের র্যাঙ্ক কত? স্টার মার্ক কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। সূচকে ভারতের র্যাঙ্ক কত? সাস্টেনেবল গোলে ভারত খুব বেটার করেছে। 1999-এ রয়েছে, এখন 99তম র্যাঙ্কে রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট র্যাঙ্কে। ফার্স্ট নম্বরে হচ্ছে তোমার ফিনল্যান্ড, ফার্স্টে হচ্ছে তোমার ফিনল্যান্ড রয়েছে। আর হচ্ছে মোট 167 দেশের মধ্যে র্যাঙ্কিং হচ্ছে ভারতের স্থান 99। আগে 23-এ ছিল 112, এবং হচ্ছে আরও বেটার করে 24-এ এসছে হচ্ছে 9-এ। 12 থেকে কমে 9 থেকে কমে এখন আমরা এক ধাপে পুরো 10 ধাপ কমে 99-এ চলে এসেছি। ঠিক আছে, চলো তারপরে সম্প্রতি প্রকাশিত হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স, ভীষণ ইম্পর্টেন্ট। গ্লোবাল
পিস ইন্ডেক্সে প্রথম র্যাঙ্কে কে রয়েছে? আইসল্যান্ড রয়েছে প্রথম র্যাঙ্কে। আইসল্যান্ড হচ্ছে গ্লোবাল সবথেকে শান্তিপূর্ণ দেশ হিসেবে ঘোষিত হয়েছে আইসল্যান্ড, ঠিক আছে, 1 নম্বরে। ভারতের স্থান হচ্ছে 115 নম্বর। ভারতকে আরও ডেভেলপ করতে হবে, আরও ভালো করতে হবে। ভারত হচ্ছে 115 নম্বরে রয়েছে। আর শেষের দিকে রয়েছে হচ্ছে 58তম আফগানিস্তান। বাংলাদেশের স্থান বাংলাদেশে 123 হচ্ছে, 144 হচ্ছে পাকিস্তান। আর সবথেকে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। চলো তারপরে নেক্সট আমরা দেখব কি, নেক্সট আমরা দেখব 73 নম্বর প্রশ্ন। 73 নম্বর প্রশ্ন বলছে যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে কে স্থান পেয়েছে? স্টার মার্ক। ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের মধ্যে ভারতের মধ্যে সবথেকে বেটার হচ্ছে এডুকেশন, অপশন নাম্বার আইআইটি বম্বে অপশন নাম্বার এতে রয়েছে। আইআইটি দিল্লি বিশ্বব্যাপী হচ্ছে 123 নম্বর, বিশ্বব্যাপী 123 নম্বর, কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ভারতের দিক থেকে হচ্ছে তারা হচ্ছে 1 নম্বরে রয়েছে, ঠিক আছে। 54টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই র্যাঙ্কিংটা হয়েছে। ইউএস নিউজ 2025 গ্লোবাল র্যাঙ্কিংয়ে শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেল আইআইএস বেঙ্গালুরু। তাহলে প্রথম স্থানে কে রয়েছে? দেখো ইউনিভার্সিটির র্যাঙ্কিং করে অনেকগুলো রিপোর্ট পেশ হয়, এক একটা ইনস্টিটিউট এক এক রকমের রিপোর্ট পেশ করে, ঠিক আছে। তো এই যে রিপোর্টটা পেশ করেছে, এটা রিপোর্ট পেশ করেছে গ্লোবাল র্যাঙ্কিং ইউএস নিউজ। তো ইউএস নিউজ এরা পাবলিশ করেছে, এদের মত অনুযায়ী বিশ্বের মধ্যে প্রথম স্থানে কে রয়েছে, যেটা ভারতের মধ্যে হচ্ছে আইআইএস বেঙ্গালুরু রয়েছে। বিশ্বের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি 1 নম্বরে রয়েছে। তো হার্ভার্ড ইউনিভার্সিটি 1 নম্বরে, তাদের মত অনুযায়ী 1 নম্বরে হার্ভার্ড, সেকেন্ড নম্বর হচ্ছে এমআইটি ইউনিভার্সিটি এবং হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি 3rd নম্বরে রয়েছে। আর ভারতের মধ্যে ফার্স্ট নম্বরে রয়েছে তোমার আইআইএস ব্যাঙ্গালোর, ঠিক আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর। দ্য ইউনিভার্সিটি ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2025 টপ 100 তালিকায় 4টে বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে। এ প্রথম কোনটা হয়েছে? প্রথম হয়েছে অপশন নাম্বার ডি, অমৃতা বিশ্ববিদ্যাপীঠ। এটা হচ্ছে 1 নম্বরে স্থান পেয়েছে। আর এটা পাবলিশ করেছে টাইমস গ্রুপ, ঠিক আছে, এটা পাবলিশ করেছে টাইমস গ্রুপ। ওকে, আর এই 4টের মধ্যে এরা হচ্ছে 4টে ইনস্টিটিউট। আর প্রথমে রয়েছে 1 নম্বরে হচ্ছে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। এশিয়া বুক অফ রেকর্ড 2025 সর্বাধিক দূরত্বে মোটরসাইকেল চালিয়ে রেকর্ড করেছেন হচ্ছে লিমকা বুকে নাম করছে, আচ্ছা, এশিয়াতে নামকরণ করেছে অপশন নাম্বার এ আসাম রাইফেল। তারা হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে করে গুজরাট পর্যন্ত গেছে। আর তারা হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই থিমকে এই উদ্দেশ্য করে তারা 4300 কিলোমিটার রাস্তা চালিয়েছে একেবারে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে গুজরাট পর্যন্ত, আর এই রেকর্ডটা করেছে। এবং আরেকটা ওই একই রেকর্ডে আরেকজন আছে, নাম হচ্ছে তোমার সবথেকে বড় যোগাসন, সবথেকে বেশি সংখ্যায় মানুষ একসাথে 3003 জন একসাথে বসে তারা হচ্ছে যোগ সাধনা করেছে। এটাও হচ্ছে তারা আন্তর্জাতিক এতে নাম তুলেছে, ঠিক আছে। বুকস অ্যান্ড অথর্স থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। 77 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য এমার্জেন্সি ডায়েরিজ ইয়ার্স, এটা কে লিখেছেন? এমার্জেন্সি ডায়েরিজ ইয়ার দ্যাট দ্য ফোর্স আর লিডার, এটা লিখেছেন হচ্ছে অমিত শাহ লিখেছেন। এবং নরেন্দ্র মোদীর চোখে যখন নাকি ন্যাশনাল এমার্জেন্সি চলছিল 75 থেকে 77 1900, সেই সময়ে কি হয়েছিল না হয়েছিল তার যে অভিজ্ঞতা ন্যাশনাল এমার্জেন্সি, সেইটা নিয়ে এই বইটা লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের বইটার নাম কি? বলছে দ্য ওয়ান। এই বইটা তিনি লিখেছেন ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। স্পেস অ্যান্ড টেকনোলজি রিলেটেড প্রশ্ন বলছে নাসার এয়ারস্পেস প্রোগ্রাম সম্পন্ন করার প্রথম ভারতীয়কে? নাসা থেকে যে এয়ারস্পেস প্রোগ্রাম চালু করেছিল সেটা প্রথম ভারতীয় হিসেবে অপশন নাম্বার বি জাহ্নবী ডাঙ্গেতি, তিনি হচ্ছেন এই এটা কমপ্লিট করেছেন। এবং জাহ্নবী ডাঙ্গেতি 2029 সালে তোমার টাইটান গ্রুপের সাথে হচ্ছে স্পেসে যাবেন এবং পৃথিবীকে দুবার প্রদক্ষিণ করবেন, ঠিক আছে। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা জাহ্নবী ডাঙ্গেতি, মাত্র 23 বছর বয়স। বলছে ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা কোন স্পেস গেছেন, কোন মিশনে গেছেন? তার যে মিশনটা, সেই মিশনটা হচ্ছে কোথা থেকে লঞ্চ করা হয়েছিল, জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে নাসার কেনেডি স্পেস সেন্টার, এই ফ্লোরিডাতে অবস্থিত কেনেডি স্পেস সেন্টার। সেখান থেকে তাদের এক্সিয়াম 4 মিশনটা লঞ্চ করা হয়েছে। তার সাথে আরও 2 জন ছিল এক্সিয়াম 4 মিশনে, ফ্লোরিডার নাসা এখান থেকে ছিল, ঠিক আছে। আরও 3 জন ছিল, টিবর কাপু হাঙ্গেরির, তারপর হচ্ছে পেগি উইটসেন যিনি হচ্ছেন পুরো মিশনটার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন, এবং উইজনেস্কি তিনি হচ্ছেন পোল্যান্ডের বাসিন্দা।
এখানে টোটাল 60খানা বৈজ্ঞানিক পরীক্ষা করা হবে, 60টি বৈজ্ঞানিক পরীক্ষা করা হবে এবং 14 দিন পর্যন্ত এখানে তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকবে। কীরকম 60টার মধ্যে ইম্পর্ট্যান্ট কিছু হচ্ছে, যেমন জিরো গ্র্যাভিটিতে বা মাইক্রো গ্র্যাভিটিতে ওষুধ খেলে মানুষের কি প্রতিক্রিয়া হয়, বা সেখানে বায়ো যে সমস্ত মাইক্রো অর্গানিজমস রয়েছে তারা সার্ভাইভ করতে পারে কি পারে না, এই সমস্ত। তারপরে অ্যাস্ট্রোনটদের হচ্ছে মেন্টাল ক্যাপাসিটি বা মেন্টাল অ্যাবিলিটি কীরকম ওইখানে হয়, কি চেঞ্জেস হয়, এগুলো সমস্ত কিছু সেখানে তারা করবে, স্টাডি করবে। আচ্ছা, বলছে 2019-এর টাইটান স্পেস মিশন প্রথম ভারতীয় হিসেবে জাহ্নবী ডাঙ্গেতি বলে দিয়েছে আমি, ঠিক আছে। তাকে এখানে তিনি হচ্ছেন তোমার জাহ্নবী ডাঙ্গেতি 2029 সালে তিনি এটা মিশনটা করবেন, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে নাসার মহাকাশচারী, নাসার একজন মহাকাশচারী কর্নেল উইলিয়াম ম্যাকার্থ জুনিয়র, এই তিনি হচ্ছেন তাকে হেল্প করবেন এবং হচ্ছে 5 ঘন্টার একটা মিশন থাকবে, এটা অরবিটাল ফ্লাইট থাকবে, 2029 সালে লঞ্চ হবে, 2বার পৃথিবীকে প্রদক্ষিণ করবে তারা, ঠিক আছে। আর টাইটান স্পেস বলে একটা হচ্ছে সংস্থা রয়েছে, নাসা নয় কিন্তু, এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, তারা করবে, ঠিক আছে এই ইভেন্টটা। কোন সংস্থা ভারতের প্রথম দেশীয় ব্র্যান্ড হিসেবে সলিড স্টেট ড্রাইভ এসএসডি, কম্পিউটারে লাগে এসএসডি উদ্ভাবন করেছে? অপশন নাম্বার ডি মিফি সেমিকন্ডাক্টর, মানে মাইক্রোম্যাক্স করেছে, মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স এবং হচ্ছে তাইওয়ানের একটা কোম্পানি হচ্ছে ফিশন টেকনোলজি, তারা যৌথভাবে উদ্যোগ নিয়ে এই সম্পূর্ণ করবে। ভারতীয় কোম্পানি হিসেবে প্রথম হয়েছে এসএসডি উৎপাদন করার জন্য বা তৈরি করার জন্য। তারপরে বলছে কোয়েশ্চেন নাম্বার, গ্রিন হাউস পর্যবেক্ষণ করবার জন্য বিশ্ব, আমি বলেই দিলাম যে জিও স্যাট নামক হচ্ছে জিও স্যাট GW, এই এটা স্যাটেলাইটটা লঞ্চ করবে হচ্ছে জাপান লঞ্চ করবে। জাপানের রাজধানী টোকিও, কারেন্সি হচ্ছে ইয়েন এবং হচ্ছে ইশি বাবা, তিনি হচ্ছেন বর্তমানের প্রাইম মিনিস্টার। চলো তারপরে 2025 সালে জুন মাসে ভারতীয় নৌবাহিনী কর্তৃক কমিশন করা প্রথম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যাল ওয়াটার ক্রাফটের নাম কি? ঠিক আছে, ভারতের এটা প্রথম হবে, যেটা হচ্ছে আইএনএস আরনালা হচ্ছে এটা কমিশন হয়েছে। কোথায় কমিশন হয়েছে? এটা কমিশন হচ্ছে বিশাখাপত্তনমে। কোথায় কমিশন হয়েছে? বিশাখাপত্তনমে হয়েছে এটা কমিশন, মনে রাখবে। ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স রিলেটেড প্রশ্ন, ব্যাংকিং আর ফিন্যান্স থেকে বলছে সর্বশেষ সরকারি তথ্য অনুসারে 2024-25 অর্থবর্ষে ভারতে মোট পণ্য পরিষেবা জিএসটি কালেকশন কত হয়েছে? ভারতের মোট জিএসটি কালেকশনের সংখ্যা হচ্ছে অপশন নাম্বার সি 22.8 কোটি টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের জিএসটি কালেকশন বাড়ছে। 2025 সালের জুলাই সেপ্টেম্বর মাসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার কত? যদি কোনো সিনিয়র সিটিজেনশিপ ইনভেস্ট করে বা হচ্ছে ফিক্সড ডিপোজিট করে, তাদের জন্য লোন প্রোভাইড করবে হচ্ছে 8.2%, ঠিক আছে। এখানে আমি তোমাদের লিস্ট দিয়ে দিয়েছি, কেউ যদি কোনো ডিপোজিট করতে চায় তাহলে হচ্ছে তাকে কোন ক্ষেত্রে কত টাকা পর্যন্ত তারা ইন্টারেস্ট দেবে, ঠিক আছে। এখানে রয়েছে, দেখো 1 বছর হলে 6.9, 2 বছর হলে তোমার 7%, তার মানে দেখো সময়ও বাড়ছে, আর যেহেতু সময় বাড়ছে সাথে সাথে তোমার পার্সেন্টেজ হবে, রেট অফ ইন্টারেস্টটাও বাড়ছে। এটা পোস্ট অফিসের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে। তারপরে লাস্টে রয়েছে সব থেকে বেশি হচ্ছে তোমার সুকন্যা সমৃদ্ধিতে, যদি এই স্কিমের আন্ডারে কেউ টাকা ডিপোজিট করে তাহলে 8.2% করে দেবে, 8.2% করে দেবে, এবং হচ্ছে সিনিয়র সিটিজেনকে দেবে হচ্ছে তোমার 8.2%। তো এই দুটো ক্ষেত্রেই সব থেকে বেশি। আর কিষাণ বিকাশ পাত্র হচ্ছে 7.5% দেবে। চলো তারপরে বলছে যে ফিসকাল ইয়ার 19 এবং ফিসকাল ইয়ার 24-এর মধ্যে এই যে 5 বছর গেল, তার মধ্যে ভারতের গোল্ড রেখে যে লোন নেওয়ার যে ইয়েটা ক্যাপাবিলিটিটা বা হচ্ছে তোমার যে পার্সেন্টেজটা, এরা বেড়ে গেছে। কত পার্সেন্ট বেড়েছে? এটা প্রায় 20% বেড়ে গেছে। সি নম্বরে রয়েছে 20% পর্যন্ত বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই সম্প্রতি 2টো শহরে তাদের গ্লোবাল ট্রেড ফিন্যান্স সেন্টার স্থাপন করেছে। তো এসবিআই এর গ্লোবাল ট্রেড সেন্টার স্থাপন হবে অপশন নাম্বার ডি কলকাতাতে এবং হায়দ্রাবাদে। গ্লোবাল ট্রেড সেন্টার স্থাপন হতে চলেছে। এসবিআই স্থাপিত হয়েছিল ডেট সহ মনে রাখবে 1 জুলাই 1955 সাল, এবং হেডকোয়ার্টার রয়েছে এটা মুম্বাইতে, মহারাষ্ট্রে, এবং চেয়ারম্যান হচ্ছে চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। ওকে, আচ্ছা, তিনি ব্যাংক অ্যাসোসিয়েশনেরও চেয়ারম্যান।
ভারতের প্রথম সামুদ্রিক নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি কোনটা? এর মধ্যে সাগরমালা, অপশন নাম্বার সি, নন ব্যাংকিং কর্পোরেশন, যেটা হচ্ছে তোমার সামুদ্রিক নন ব্যাংক, তো সামুদ্রিক বলেছে সাগরমালা। সাগরমালা হচ্ছে একটা প্রজেক্ট, যেই প্রজেক্টটার মাধ্যমে ভারতের যত বন্দরগুলো রয়েছে তাদেরকে আপগ্রেড করা, আপগ্রেডেশন করানো। ঠিক আছে, সঠিক উত্তর দেখে নেবে এখানটাতে। এবার হচ্ছে ডেজ অ্যান্ড ডেটস, কিছু স্পেশাল ডেট রয়েছে, যেমন কত তারিখে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়? 90 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, অলিম্পিক দিবস 23শে জুন পালন করা হয়, তো 23শে জুন ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর এই বছরের থিম ছিল লেটস মুভ। ঠিক আছে, লেটস মুভ। আর আইওসির হচ্ছে জিম্বাবুয়ের যে স্পোর্টস মিনিস্টার ছিল, আমি পড়িয়েছিলাম, আজকেই পড়েছিলাম, যিনি হচ্ছে নতুন প্রথম আফ্রিকান চিফ হিসাবে নিযুক্ত হয়েছে, প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছে। ঠিক আছে, বলছে এমএসএমই, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিবস হিসাবে পালন করা, বা এমএসএমই ডে। এমএসএমই ডে কবে পালন করা হয়? 27শে জুন। 27শে জুন হচ্ছে এমএসএমই ডে পালন করা হয়। ঠিক আছে, আচ্ছা। 29শে জুন পালন করা হয় হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। এই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কার জন্মদিন অনুসারে? অপশন নাম্বার বি, পিসি চন্দ্র মহালানবিশ, তার জন্মদিন অনুসারে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয়। তার কারণ তিনি একজন খুবই আর কি দক্ষ একজন কিংবদন্তি ছিলেন, পরিসংখ্যানবিদ ছিলেন, কলকাতায় তার বাড়ি ছিল, তার জন্মদিন হিসাবে পালন করা হয়। এবং হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এনএসএসও, এটারও হচ্ছে তোমার 75 বছর পূর্তি হয়েছে। চলো, বিশ্ব গ্রহাণু দিবস পালন করা হয় কবে? বিশ্ব গ্রহাণু দিবস পালন করা হয় 29শে জুন, মানে 30শে জুন পালন করা হচ্ছে। তুঙ্গুস্কা বলে একটা জায়গা রয়েছে রাশিয়ার সাইবেরিয়াতে, সেখানে হচ্ছে বিশাল বড় মাপের একটা তোমার গ্রহাণু এসে এখানে করেছিল, অ্যাস্ট্রয়েড এসে পড়েছিল, তো সেই দিনটাকে ইয়ে করে হচ্ছে আমরা পালন করি হচ্ছে গ্রহাণু দিবস। ঠিক আছে, চলো 94 নম্বর প্রশ্ন, 94, কোয়েশ্চেন নাম্বার 94 কি বলছে? বলছে কোন তারিখে ভারতে প্রতি বছর জাতীয় চিকিৎসক দিবস পালন করা হচ্ছে, বা ডক্টরস ডে? ডক্টরস ডে পালন করা হয় 1 জুলাই। এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, তো তার হচ্ছে জন্মদিন এবং হচ্ছে মৃত্যুদিন দুটোই হচ্ছে একই দিনে পড়ে। তো 1961 সালে তার মৃত্যু হয়েছিল, খেয়াল রাখবে, সরি 1961 সালে তার ভারতরত্ন হয়, 1962 সালে তিনি মারা যান। ঠিক আছে, 1962-তে মারা যান, 1961 সালে তার ভারতরত্ন হয়, খুব মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হ্যাঁ, জাতীয় ডাক কর্মচারী দিবস প্রতি বছর কোন তারিখে ডাক কর্মীদের উৎসর্গ হিসেবে পালন করা হয়? মানে ডাক দিবস বা পোস্টাল ডে। পোস্টাল ডে পালন করা হয় 1 জুলাই, একই দিনে পোস্টাল ডে পালন করা হয়েছিল। আর এটা শুরু হয়েছিল হচ্ছে ইউএসএতে 1997 সাল থেকে পালন করা হচ্ছে। ইউএসএর একটা জায়গা হচ্ছে সিয়াটেল বলে, আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ডাক কর্মীদের জন্য এটা পালন করা হচ্ছে। প্রতি বছর কোন তারিখে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে? ওই একই দিন 1 জুলাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে পালন করা হয় 1 জুলাই। তার কারণ 1949 সালে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে এই একটা পাস হয়েছিল, সেই জন্য 1 জুলাইকে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ ডে পালন করে থাকি। ঠিক আছে, ওবেচুয়ারি মানে হচ্ছে মৃত্যু, স্পেশাল কিছু ব্যক্তিরা রয়েছে যারা হচ্ছে মারা গেছেন এই সময়। বলছেন যে 93 বছর বয়সে মারা গেছিলেন পদ্মশ্রী প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মারুতি চিতাম্পল্লী। এই মারুতি চিতাম্পল্লী যিনি হচ্ছেন, আর একটা ডাক নাম রয়েছে অরণ্য ঋষি। তো তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো অরণ্য মানে বন্য, তাহলে কি অপশন নাম্বার বি, বন্য প্রাণী ও লেখক। বন্য প্রাণী ও লেখক এই ক্ষেত্রে যুক্ত ছিলেন, মানে বন্য প্রাণী বিশেষজ্ঞ ছিলেন তিনি। ঠিক আছে, আচ্ছা। তার বাড়ি হচ্ছে তোমার নাগপুরে, মহারাষ্ট্রে নাগপুরে বাড়ি ছিল, এটাও খেয়াল রাখবে। তিনি বলছে ওয়েন ওয়েন লার্কিন্স, তার পেশাগত জীবনে তিনি একটা খেলার সাথে যুক্ত ছিলেন, যিনি এই বছর রিসেন্টলি মারা গেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি খেলার সাথে যুক্ত হচ্ছে ক্রিকেটার, ইংল্যান্ডের ক্রিকেটার ছিলেন। ঠিক আছে, বিভি পট্টাভিরাম সম্প্রতি 75 বয়সে মারা গেছেন। বিভি পট্টাভিরাম কোন অগ্রগণী প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন ভারতবর্ষে এবং লিমকা বুক অফ রেকর্ড দ্বারা স্বীকৃত হয়েছে তাকে? তিনি মারা গেছেন সম্প্রতি 75 বয়সে। তিনি ভারতবর্ষে ফার্স্ট ম্যাজিক স্কুল স্থাপন করেছিলেন, ভারতবর্ষে প্রথম ম্যাজিক স্কুল স্থাপন করেছিলেন, বা ম্যাজিশিয়ান ছিলেন। ঠিক আছে, ম্যাজিশিয়ান ছিলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পুরো এই 10 দিনের কারেন্ট ইভেন্ট শেষ হয়ে গেল, কমপ্লিট ভিডিওটি দেখা হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করতে পারো, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে আবার নেক্সট উইকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে এই দিন এই সময়। ধন্যবাদ।